তানভীর ভাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান একটি প্রতিরোধ, একটি প্রতিবাদ এবং একটি ইতিহাস। 1 বছর আগে ঠিক এই সময় রাজধানীতে রাজপথে ছাত্র, যুব সমাজ এবং আপনারাও কিন্তু ছিলেন এই গণ অভ্যুত্থানে। আসলে আমি একটু জানতে চাচ্ছি যে তানভীর ভাই, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আপনি আন্দোলনে ছিলেন, সেই সময়কার পরিস্থিতিটা কেমন ছিল আপনার কাছে? ধন্যবাদ ভাই। সেটা স্মরণ করলেই সবচেয়ে বড় কথা হচ্ছে, সেটা স্মরণ আসলেই আজকের প্রেক্ষাপট, তখনকার প্রেক্ষাপটের সাথে আকাশ পাতাল ব্যবধান। তখনকার যে বাংলার রাজপথ ছিল সেটা খুবই নৃশংস ছিল। আজকে 17ই জুলাই, আমি মোহাম্মদপুরবাসী, তো আমার বাসার একেবারে সন্নিকটে 27 নম্বর। আমরা 27 নম্বরের উদ্দেশ্যে আমি তখন এলাকায় ঢুকতেও পারতেছি না। একটা জিনিস বলে নেওয়া ভালো, আমি যুদ্ধ হতো ঠিক আছে, আমি আহত জুলাই যোদ্ধা। আমি বিএনপির পলিটিক্সের সাথে আমি ইনভলভ, যার কারণে আমাদের উপর থেকে তখন অলরেডি আমাদের উপর আদেশ আসে, যেমন আমার পলিটিক্যাল গুরু অ্যান্ড আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী মিলে আমরা আজকের দিনে এটা দিয়ে আর কি শুরু করতে চাচ্ছি। যেহেতু আজকে 17ই জুলাই থেকে আর কি মূলত আমরা আমাদের কার্যক্রমটা শুরু করছি, কারণ ওই রকমভাবে নামেনি, তখনও মানুষ ওইরকম নামেনি। তখনও ছাত্ররা, সাধারণ মানুষ তখন ছাত্রদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা ওই সাপোর্টের একটা অংশ হিসেবে আমার বড় ভাই মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ ভাই, ওনার কিছু অ্যামাউন্ট উনি আমাদেরকে দিছে, অ্যান্ড আমার কাজিন অ্যান্ড আমার কিছু শুভাকাঙ্ক্ষী, আমার কাজিন রনি, ওর কথা না বললেই না, কেননা ও স্বেচ্ছায় একটা অ্যামাউন্ট প্রোভাইড করছে যে আমরা নিজেরা মিলে একটা অ্যামাউন্ট নিয়ে কিছু খাবার কিনে ওদেরকে দিব। অ্যান্ড এটা আজকের দিনেই করা হয়েছে। আজকে 1 বছর হয়ে গেছে, 17ই জুলাই শুরু হয়েছে, অ্যান্ড ছাত্রদের উপর আজকে থেকে মোটামুটি একটা হিসাব চলতেছে। সো আমাদের এরকম একটা পরিস্থিতি ছিল যে আমরা বের হব, এরকম সিচুয়েশন ছিল না। তখনকার ফ্যাসিস্ট সরকারের যে পেটুয়া বাহিনী ছিল, তার ভিতর ওনাদের যে অঙ্গ সংগঠন, ওনাদের দলীয় যে লোকজন ছিল, এরা প্রত্যেকটা মহল্লায়, অলিতে গলিতে তাদের মোহরা ছিল, এমনকি মসজিদের সামনে সহ। অ্যান্ড মেইন পয়েন্ট তো ছিলই, ইন্টারনালিও ওনারা এইভাবেই আটকে রাখতেছিল তখন, কেননা মোটামুটি তখনও ওই রকমভাবে মানুষ, জনসাধারণ ওই রকমভাবে বের হয়নি। সো আমাদের এলাকা মোহাম্মদপুরে তখন বেশ কিছু হিসাব নিকাশ হয়ে গেছে। এখন মিডিয়ায় অনেকে অনেক কিছু প্রোভাইড করতেছে, আপনার ফেসবুক বা অ্যানাদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইগুলোতে অনেকে অনেক ভিডিও ফুটেজ দিচ্ছে, বাট তখন অ্যাকচুয়ালি কোনো মিডিয়াই এগুলো কভারেজ করে নাই, যেটা এলাকা ভিত্তিকভাবে জানা গেছে। অ্যান্ড আজকে এরকম কিছু পরিস্থিতি হয়েছে যে সাধারণ মানুষ, সে যেই দলই করুক না কেন, অ্যান্ড সে যে কর্মই করুক না কেন, প্রত্যেকেরই কিছু না কিছু ভিতরে লাইগা উঠছে। যেমন আমি আমার নিজেরটা দিয়েই বলি, আজকে আমরা প্রায় গত বছর এই দিনে অ্যারাউন্ড 16,000 টাকার খাবার, মানে এটা কোল্ড ড্রিঙ্কস, পানি অ্যান্ড রুটি বলতে বন টাইপের যে রুটি। যেমন আমার স্পষ্ট খেয়াল আছে, আমাদের ওইখানে একটা দোকান আছে, ওই দোকান থেকে ছায়ানিরের কিছু রুটি নিয়েছিলাম, কিছু কেক, অল টাইমসের কিছু, মানে শুকনো যে খাবারটা, এই খাবারটাই প্রোভাইড করা হচ্ছিল। অ্যান্ড আমার যে লোকজনগুলো খাবার প্রোভাইড করছে, আমার সাথেরই লোকজন, যেমন কয়েকজনের কথা বলতে হয়, যেমন সুজন কিছু প্রোভাইড করছে, আমার বন্ধু আপনার কবির ও ছিল, ওরাও কিছু খাবার প্রোভাইড করছে। তারপর আমার বন্ধু শামীম এখানে আছে, ওরাও কিছু খাবার প্রোভাইড করছে। সো আমরা খাবার, এখন আজকের দিনটা তো গত বছর এইরকমভাবে হিসাব করতে পারি নাই যে আজকের দিনে একটা বছর পর স্বাধীনভাবে, 17 বছর পর বা 16 বছর পর স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারবো। সো 17 তারিখে এইভাবে গেল। তখন আমি দূর থেকেই কার্যক্রম ঘটাচ্ছিলাম, অ্যান্ড আমি খাবারের অ্যারেঞ্জ করে দিছি। আমি কিন্তু সশরীরে কিছু করতে পারিনি, কেননা পলিটিক্যালি ইনভলভ থাকার কারণে আমাদের অনেকটা এলাকায় ঢোকাটাই মুশকিল ছিল। আজকের দিনে রাতের বেলা, খুব সম্ভবত সন্ধ্যার পরবর্তীতে, মাগরিবের পরবর্তীতে আমি আমার নিজের এলাকায় ঢুকি, মোহাম্মদপুরে ঢুকি, আশেপাশেই ছিলাম, ঢুকি। অ্যান্ড আমাদের একটা সার্কেল ছিল যারা ওই যে খাবার বিতরণের কাজে দায়িত্বে ছিল, যেমন স্পেশালি আমার কাজিন, পাশাপাশি আমার বোন জামাই নাইম, আমার বন্ধু রাজ,
এদের সাথে আরও কিছু লোকজন ছিল যারা নাকি এই কার্যক্রমে ব্যাপকভাবে ইনভলভ ছিল। অ্যান্ড এরা কিন্তু কোনো পলিটিক্যাল লোক না, আমি যাদের কথা বললাম, এরা স্বতঃস্ফূর্তভাবে আমি অ্যারেঞ্জ করে দিছি। আমি যাদের কথা বললাম এরা কয়েকজন মিলে আমরা টাকা দিই, কেননা আমরা তো কারো কাছ থেকে টাকাও চাইতে পারবো না, কেননা মানুষ নেগেটিভলি দেখবে, কেননা স্বতঃস্ফূর্তভাবে করা আর কারো কাছ থেকে দান নেওয়া জিনিসটা খারাপ। যার কারণে আমরা এটা করার পরে 17 তারিখ আমরা করলাম, যেমন আমাদের ফ্রেন্ডরা মিলে আমরা বসছি যে সাপোর্ট দেয়া দরকার। যার কারণে 18 তারিখ ঐতিহাসিক আমার এলাকার জন্য এটা অনেক বড় একটা কাজ। আমার বোনজামাই যে ফ্রেন্ডের কথা, আমার বোনজামাই নাইম, রাজ, তারপর আমার ফ্রেন্ডের ছোট ভাই মাসুম, ওরা একটা টিম আছে, এরা প্রত্যেকে মিলে তখন কাজ করতেছে। আমার কিছু লোকজনও কাজ করতেছে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যেমন আমরা দলীয়ভাবেও কিছু নির্দেশনা পাচ্ছি যে এদেরকে সাপোর্ট দাও, খাবার দিয়ে সাপোর্ট দাও বা সাহস দিয়ে সাপোর্ট দাও, এই সাপোর্টটা আমরা পাইছি। আমাদের উপর থেকে নির্দেশনা ছিল, যেমন 40 ফিটে মোহাম্মদপুর বেড়িবাদ 40 ফিটের এখানে আমাদের কিছু লোক কাজ করছে, 4 রাস্তার মোড়ে আমাদের কিছু লোক ছাত্রদের সাথে একাত্মতা দিয়ে কাজ করছে। তারপর আমরা বলি জনতা বাজারের এইখানে, এটা মোটামুটি একটা ফেমাস জায়গা, এইখানে কিছু লোক কাজ করছে। 27 নাম্বার আমি নিজেই কাজ করছি। তো আমি বললাম যে আমি আসতেছি, তারপর আমি আসবো। আমার ফ্রেন্ডও ওইখানে ছিল, ছোটো ভাইরাও ওইখানে ছিল। তো 27 নাম্বার গেলাম, অ্যান্ড যাওয়ার সময় হুট করে আমার কাজিন মানে আমার বোন জামাই নাইম আমাকে ফোন দিয়ে বললো, ভাইয়া কিছু মাছ নিয়ে আইসো। অ্যান্ড আমার স্পষ্ট খেলা আছে, আমি 2টা ডিসপেন্সারিতে গেছি, ওদের কাছে মাস্ক নেই, এতটা পরিমাণ চাপ ছিল। তো এক জায়গা থেকে আমি 1 বক্স মাস্ক নিলাম, নেওয়ার পরবর্তীতে 27 নাম্বার গেলাম। যাওয়ার পরে দেখি দৌড়াদৌড়ি তখন শুরু, টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে। তো কিছু ছাত্র আটকে গেছে, এদেরকে বের করার হিসাব চলতেছে। তো সামনে একটু অগ্রসর হওয়ার পর দেখলাম যে আমাদের মোহাম্মদপুরে অবস্থানরত রেসিডেন্সিয়াল স্কুলের ফারিয়ান ফাইয়াজ নামের যে ছেলেটা, আমি 18 জুলাইয়ের কথা বলতেছি, ফারিয়ান ফাইয়াজ ও আহত, তখন গুলি লাগছে। কোথায় লাগছে এটাও আমরা দেখতেছি না, কারণ অনেকগুলো লোক, এমনকি আমার বোনের যে হাজব্যান্ড, আমার ছোট বোনের হাজব্যান্ড, আমার কাজিন নাইম, ওরা কয়েকজন আমার ফ্রেন্ড, ওরা মিলে অ্যান্ড আরও কিছু লোকজন ছিল, সবাই মিলে মানে সাপোর্টিভ ছিল, ধরে নিয়ে ইশারা রিক্সার উপর উঠাইয়া দিচ্ছে। তো এই ছেলেটা মারা গেছে, আমরা পরবর্তীতে নিউজ পাইছি, ওরা ফার্স্ট টাইমে সিটি হসপিটাল নেওয়া হয়েছিল। এটার পরবর্তীতে ভাই যেহেতু মানুষ আর একটা বাচ্চা ছেলে, এদের এই সিন দেখার পরবর্তীতে ভিতর থেকে ভয়টা অনেকটা চলেই গেছে। সামনের দিকে আরেকটু অগ্রসর হলাম, তখন দেখতেছি মানুষ দৌড়াইতেছে, টিয়ার শেল ব্যাপক নিক্ষেপ হচ্ছে। অ্যান্ড আমি নিজেও তখন মাস্ক পরা, কয়েকজনকে মাস্ক দিলাম। এটার একটু পর আমরা ওদের কিছুটা অফ হইল। তো ছাত্ররা এইখান থেকে মানে মিনা বাজারের এইখান পর্যন্ত আর একটু এই পাশে ছিল, আবার একটু ওদিকে যাইতে নিল। এর কিছুক্ষণের মধ্যেই আপনার টিয়ার শেলের পরিমাণও বেড়ে গেলো অ্যান্ড ডিরেক্ট শ্যুট, তখন ডিরেক্ট শ্যুট চলতেছে। নট অনলি পেটুয়া বাহিনী, আওয়ামী লীগের লোকজন ওপেন ছিল তখন, অ্যান্ড ওরাও ফায়ারিংয়ে ছিল। এই আবার দৌড়ে আসতেছে, ব্যাপক খাবার ছিল ওইখানে। আপনার সবচেয়ে খারাপ লাগছে যে অনেক মানুষ কষ্ট করেই কিনে দিছে, কেননা এই যে খাবারগুলো বাচ্চাদেরকে দিছে, যার যতটুকু সামর্থ্য সেই ওইখান থেকেই দিছে। ওরা ওইখানে ছিল, খাবারের প্যাকেট ছিল, পানি ছিল অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ছিল, মানে ব্যাপক জিনিস। এইগুলা ফেলে রেখেই ওই অবস্থায় দৌড়াইতেছে তখন মানুষ। এর মাঝখানে অনেকে আহত হয়েছে, কাউকে আপনার মিনা বাজারের চিপা দিয়ে ওইখানে কোনো রিক্সা কেউ নিয়ে আসতেছে, ওইটার উপরে দিয়ে যে যেমনি পারতেছে সেফটি দিয়ে দেওয়া হচ্ছে। এর ভিতরে ঢুকে গেছে, 18 তারিখ ঢুকে গেছে অলরেডি, ব্যাপক গোলাগুলি শুরু হইলো। এর পরবর্তীতে আমরা সবাই মিলে অবস্থান নিলাম 27 নম্বরের যে মুখটা আছে এইখানে। অ্যান্ড ওই সময় আর একটা কথা না বললেই না, টিয়ার শেলের পরিমাণ এত ছিল, অ্যান্ড আগুন জ্বালানোর যেই জায়গায় আগুনের তো গ্যাস নিতে হয় না, তো টিয়ার শেলে অনেক বাজে অবস্থা হয়ে যায়। একটা সময় কোনো কিছু পাচ্ছিল না, অ্যান্ড ওনারা এত পরিমাণ আসতেছে, লোকজন পেটুয়া বাহিনী বলেন, পুলিশের লোক বলেন আর আওয়ামী লীগের লোকজন বলেন, এনারা এই পরিমাণ হয়ে আসতেছে, কেননা প্রত্যেকটা লোকজন, সাধারণ জনতা, ছাত্র সমাজ, যুব সমাজ বা উইলিংলি যারা গেছে, এরা তো প্রত্যেকেই খালি হাত। অ্যান্ড ওইটাই এমন একটা রেস্ট্রিক্টেড জোন, যেই জোনটাতে আপনি চাইলে তো ইট পাটকেল আপনার জন্য রেখে দেয়নি।
ওনারা তো অনেক কিছুই করছে, আর ওনারা সশস্ত্র ছিল, যার কারণে এগেনস্টে যারা ছিল মানে সাধারণ জনগণ, আমি সাধারণ জনগণই বলবো, কারণ এই জায়গার ভিতর ছাত্র ছিল, কর্মী ছিল, রিক্সাওয়ালারও ব্যাপক হেল্প করছে ওই দিন, মানে এটা আমি নিজেই দেখতেছি, ব্যাপক হেল্প করতেছে, যে যেমনে পারতেছে উইদাউট ভাড়াতে তারা হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে যাচ্ছে, এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। যেমন এক মামাকে দেখলাম ওনার হাতের এইখান দিয়ে কেটে গেছে, উনি ওইটার দিকে না তাকায়া উনি আরেকজন আহত, মানে খুব সম্ভবত টিয়ার সেলেই অজ্ঞান হয়ে গেছে, তখনও ডিরেক্ট বুলেটটা আর কি ওপেন হয় নাই ওইরকমভাবে, বা হইলে ওইরকমভাবে আহত হয় না। ফারহান ফায়াজের পরবর্তী ঘটনা বলতেছি। এর কিছুক্ষণ পর ওই জায়গার ভিতর যে পুলিশের যে ইটা আছে, ট্রাফিক পুলিশের, ওই জায়গা থেকে কিছু কাঠ টাট নামে ওই জায়গায় আগুন জ্বালা দেওয়া হইলো। উৎসুক জনতা, এটার ওই পাশে আরেকটা জায়গা ছিল, ওই জায়গায় আগুন জ্বালা দিছে, অনেকে টায়ার জ্বালাচ্ছে, কাঠের টুকরা জ্বালাচ্ছে, যে যেভাবে সাপোর্ট নিছে। অ্যান্ড একটা সময় এইরকম ভয়াবহতার সৃষ্টি হইলো, এটা করতে করতেই ওই জায়গাটা পুরা অন্ধকারে নিমজ্জিত হইল। অ্যান্ড আলটিমেটলি আমার সাথের কয়েকজন আমাকে বলতেছে, ভাই আপনার উপর ঝামেলা আছে, আপনাকে দেখলে আরও ঝামেলা হবে, পাইলে মেরে ফেলবে, এরকম টাইপের কথাবার্তা ওই সিচুয়েশনে যেটা বলে, কারণ আমরা তো তখন আগে থেকেই পলাতক মোটামুটি, যার কারণে সন্ধ্যার আগ দিয়ে আমি চলে আসি। এর পরবর্তীতে 18 জুলাই আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটছে, যেটা তখন শুনতেছি, বিভিন্ন মানুষের মুখে শুনতেছি, বা আপনার নিউজ চ্যানেলে তো তখন ওইরকমভাবে দেখা যাচ্ছে না। অ্যান্ড মিথ্যে বলবো না, আমি নিজেও ফেসবুকে বা অ্যানাদার মিডিয়াতে দেখতেছি ভিপিএন ইউজ করে, কেননা ডাইরেক্ট তখন ওই রকমভাবে দেখার সাহসও করতেছিলাম না, কেননা ট্রেসের একটা ম্যাটার থাকে। এর পরবর্তীতে 19 জুলাই মোটামুটিভাবে কাটলো আরেক জায়গায় থেকে। 19 জুলাই আমরা বিকালে আমি নামাজ পড়তেছি, মোটামুটি গেছি কয়েক জায়গায় স্পটে পরিদর্শন করছি। তখন তো সবাই জানে মোহাম্মদপুরের উপরে মোটামুটি মোহাম্মদপুর যাত্রাবাড়িতে তখন ব্যাপক ঝামেলা চলতেছে, স্পেশালি মোহাম্মদপুরে তখন র্যাব তাদের হেলিকপ্টার নিয়ে ফায়ারিং করতেছে। অ্যান্ড আমাদের যে বাসা, আমাদের বাসার একটু সামনে মানে লতিফ রিয়েল এস্টেটের দিকেও তখন হিসাব চলতেছে, হেলিকপ্টার উঠতেছে, গোলাগুলি হচ্ছে। তো এই মোমেন্টগুলো ক্লিয়ার করার মাঝে নামাজ পড়তেছিলাম, আসরের সময় ফোন আসলো মসজিদের ভিতর, আমি তখনও নামাজ শুরু হয়নি, যে ভাই আমার ফ্রেন্ড একটা ফোন দিছে যে ওরা একটা ঝামেলায় পড়ে গেছে, যে ভাই বেকআপ দেন, আমাদেরকে বেকআপ দেন। আমি বলি আমি তো মসজিদে, তুই উমুককে ফোন দে। আর একটা ছোটো ভাইয়ের গ্রুপ গেল, ওরা তখন আমাদের এইখানে আপনার ইত্যাদির মোড় বলে একটা জায়গা আছে, মানে গ্রাফিক আর্টস কলেজ যেটা, এইটার রোডটা, এই রোড দিয়ে পুলিশ অনেকটা ঢুকে গেছে, অনেক ঝামেলা হচ্ছে তখন। এটা শুনে আল্লাহ ওদেরকে যে কোনোভাবেই হোক, ওরা অনেক লোকজন জড়ো হওয়ার কারণে প্রশাসন আর ভিতরে ঢুকতে পারে নাই, ওই দিন ওরা সেভ হইল। অ্যান্ড ওই দিন আরও কিছু নৃশংস ঘটনার খবর পাই 40 ফিট থেকে, 3 রাস্তার মোড় থেকে, মানে তখন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ অ্যান্ড পুলিশ, র্যাব, মানে কেউই বাদ নেই যারা নাকি এই অত্যাচারের তীব্র সীমা পার হয়ে গেছে। অ্যান্ড আমরা তখন জনসাধারণের সাথে, শুধু আমরা না, আমরা পলিটিক্যাল অ্যান্ড তখন মাদ্রাসার স্টুডেন্টরা ব্যাপক হারে ছিল। এর মাঝে আরেকটা কথা বলে দিই, বলাটা উত্তম, কারণ এটার কারণেই অনেকটা আমাদের নিজস্বভাবে মৃত্যুকে অনেকটা আলিঙ্গন করার মতোই সবাই নামছে। হয়তো আমি আহত হয়েছি, অনেকে আহত হয়নি, বাট তাদের প্রত্যেকেরই পার্টিসিপেশন ছিল। আপনার এর মাঝে আজকে যারা অনেক বড় বড় কথা বলে বা আজকে পার্টি করে আহত জুলাই যোদ্ধাদের বা শহীদ পরিবারকে, শহীদদের বা আহতদের পরিবারকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলতে চাচ্ছে, একটা রাজনৈতিক দল হিসেবে যারা পুনর্জীবিত হয়েছে, এরা বলতেছে এরা তখন অনেকটা গুটিয়ে গেছে, তারা তখন আমাদের তৎকালীন ডিবি প্রধান হারুন সাহেবের ওইখানে দাওয়াত খাচ্ছে। অ্যান্ড আলটিমেটলি তারা তাদের যে প্যাকেজ এটা গুছিয়ে ফেলছে, তারা কিন্তু গুছিয়ে ফেলছে, কেননা কোটা সংস্কার আন্দোলনের যে ডাক দিয়েছে, এর পরবর্তীতে ছাত্রদের, বাচ্চাদের উপর যে হুমকিটা আসছে বা মারা হয়েছে, এটার দিকে কিন্তু দেখে মানুষ নামে নাই, বা আমরা কিন্তু নামি না। আমরা কি দেখছি, আমাদের দেশের সাধারণ ছাত্রদের উপর আন্দোলন চলতেছে, মানে এদেরকে নিপীড়ন চলতেছে, এটা একদিনে ফুসে ওঠে না।
সাধারণ মানুষ এর আগে হয়তো বানান অ্যান্ড এর রিসেন্ট আগে অক্টোবরে বিএনপির উপরে অনেক বড় একটা ধস যায়, তখন মানুষ কিছুটাই হয়েছে। সো এইটাকেই পুঁজি করে মানুষ উইলিংলি নামছে। অ্যান্ড আরেকটা গ্রুপের কথা না বললেই না, এরা ব্যাপক সাপোর্ট দিছে ওই মোমেন্টটাতে, কারণ তখন ছাত্রদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান যারা রাখছে আমার এলাকায় আমি যেটা দেখছি, মাদ্রাসার ছাত্ররা। এটা কিন্তু জামাতের লোক না, এটা হেফাজতের লোক বলতে পারেন, কারণ আমাদের ওইখানে বড় কয়েকটা মাদ্রাসা আছে, যেমন মামুনুল হক সাহেব, ওনার কিছু লোকজন ব্যাপকভাবে রাস্তায় ছিল ভাই। এটা আপনার না বললে হবে না, মোহাম্মদপুরের ভিতর ওনাদের ব্যাপক লোকজন ছিল। এই জায়গায় জামাতের লোক বলবো না, জামাতের লোক ছিল না, মামুনুল হক সাহেবের লোক। ওনার বাবার প্রতিষ্ঠিত যে মাদ্রাসাটা জামিয়া রহমানিয়া, এই মাদ্রাসার ব্যাপক স্টুডেন্ট, এরা ব্যাপকভাবে ছিল, শুধু অল্প না, ব্যাপকভাবে তাদের পুরাটাই নেমে গেছে। আর নামাজের সময়টা তার অনেকের ক্ষেত্রে ওই জায়গাও নামাজ পড়ছে, রোডের উপর নামাজ পড়ছে। এরা ছিল 19 তারিখের এই বর্বরতার, অ্যান্ড তখনও টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে, মানে এত পরিমাণ লোকজন ছিল। তখন আওয়ামী লীগের লোকজনও কিন্তু সাহস করতে পারতেছিল না যে এদের এগেনস্টে একটা কিছু করে ফেলবে। সো এর মাঝে এইভাবেই কষ্টের ভিতর দিয়ে 19 তারিখ গেল, অ্যান্ড 19 তারিখে তখন গোলাগুলি মোটামুটি ছোড়া হয়, আমাদের অনেকেই আহত হয়। যেমন অনেককে চিনি, অনেককে চিনি না, এরকম অনেক লোকের আহত হয়ে মানে দুর্বিষহ অবস্থা, অনেকে ট্রিটমেন্টও পাচ্ছে না। তখন আপনার 19 তারিখে এই কাহিনী যাওয়ার পর মোটামুটি আমরা আর একটু বড় পরিসরে 20 তারিখের হিসাব নিকাশ করলাম। একটু থামানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ঘটনার দিন কিভাবে শুরু হয়েছিল, কখন বুঝলেন যে এটা শুধু একটি আন্দোলন নয় বরং একটি অভ্যুত্থান? মানে এটা কোন ঘটনার দিন? আমার যেদিন দুর্ঘটনাটা ঘটছে, হ্যাঁ ওই দিনই। মানে কখন বুঝলেন যে এটা শুধু একটা আন্দোলন নয়, এটা একটা অভ্যুত্থান? এইটা বুঝে গেছি 19 তারিখেই। কেননা ওনারা যখন ওইখানে, তখন কিন্তু ওনারা আলটিমেটলি বলে দিছিল, টিভিতে যে নিউজটা দেখছি, আমি অনলাইনে দেখছি, কারণ তখন আমি উইলিংলি বলতেছি আমি ভিপিএন ইউজ করি, আর আমাদের পকেট রাউটার ইউজ করা হয়, আমরা কয়েকজন মিলে একটা পকেট রাউটার ইউজ করি। সো তখন আমরা এই নিউজটা যখন দেখছি যে তারা তাদের উঠায় নিছে, আন্দোলন অফ করে দিতে বলতেছে, তখনও ওই রকমভাবে বুঝি নাই। বাট যখন দেখতেছি সাধারণ মানুষ, যে কর্মজীবী, শ্রমিক, রিক্সাওয়ালা, মাদ্রাসার স্টুডেন্ট, যারা উইলিংলি থাকতে পারতো, বিগত 15-16 বছর যেভাবে নিজের উপর চাপায়া নিয়ে যেভাবে থাকছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, আমরা চাইপা নিছি, হ্যাঁ মাইনা নিছি, এইভাবে যেরকম থাকছে তখন ওই রকমভাবে থাকতে পারতো। বাট সাধারণ মানুষ যখন বের হয়ে গেছে রাস্তায়, তখন আলটিমেটলি এটা বোঝাই হয়ে গেছে যে এইটা আর থামার নয়। কেননা র্যান্ডম আপনার মানুষজন পুরা রোড ব্লক হয়ে গেছে। অ্যান্ড আমার তখন স্পষ্ট, তখন আমাদের ওইখানে কোনো রোডের ভিতর কোনো যান চলাচল করতেছে না। অ্যান্ড আপনার বছিলার ওইখান থেকে শুরু করে, বছিলা আমাদের কেরানীগঞ্জের বর্ডার, ওইখান থেকে শুরু করে আমাদের এই মোহাম্মদপুর পর্যন্ত, মানে সুপার মার্কেট পর্যন্ত, এই জায়গায় তখন ওই রকম যান চলাচল চলে না বললেই চলে। অ্যান্ড 27 নম্বরও সেম কাহিনী, মানে এই যে রোডটা, 7 মসজিদ রোডের যে রোডটা, এই টোটালটাই অফ। অ্যান্ড তখন বাংলাদেশের থমথমে পরিবেশ। অ্যান্ড তারা আলটিমেটলি মনে করছে যদি ওই দিন অভ্যুত্থান মনে করে না, মানুষ অভ্যুত্থান ঘটায় দিছে নিজের অজান্তেই। শোক থেকে বলেন, কষ্ট থেকে বলেন, উৎসাহী হয়ে বলেন, সবাই উইলিংলি নেমে গেছে যে আমাদের এখন নামতে হবে। কাদের জন্য নামতে হবে? আমাদের পরবর্তী প্রজন্ম তো তাহলে আর টিকতেছে না, কেননা আমাদের বাক স্বাধীনতাই নেই। তার আগে এরকমও টাইম গেছে যে আমরা কাউকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিছি, আমি নিজেও বুঝি নাই কী পোস্ট দিছি, বাট এটা আমার এগেনস্টে হয়ে গেছে, আমাকে অ্যারেস্ট করা হয়েছে। যে জায়গায় আমি একটা ফেসবুক পোস্টের হিসাব করতে পারি নাই, সেই জায়গায় আমি বাক স্বাধীনতা পাবো কোথা থেকে? আমার বাক স্বাধীনতাই ছিল না, যার কারণেই হয়তো বা সবাই নেমে গেছে, কারণ আমি নিজেও নেমে গেছি। অ্যান্ড আমরা 20 তারিখের যে কার্যক্রমগুলো শুরু করছি, আমি আবার চলে যাচ্ছি 20 তারিখের দিকে। 19 তারিখ অনেকটা আমি পাগলের মতো হয়ে যাই, তখন অ্যারাউন্ড রাত 10:30 বাজে, 10:30 পৌনে 11টা, যে আমি আবার যাব। অ্যান্ড আমাকে আমার ফ্রেন্ডের কয়েকজন ফ্রেন্ড, আমার বোন জামাই, ও আমারে আটকায় দেয়। অ্যান্ড আমার সাথে তখন আমার বাল্য যে বন্ধু বান্ধব কয়েকজন আমার সাথে ছিল, আমরা জনতা বাজারের দিকে মুভ করতে চাই। তখন আমাদের কাছে একটা নিউজ আসে, কোথা থেকে আসছে সেটা বলবো না, নিউজ আসে যে আমাদের উপর একটা ধস হবে। অ্যান্ড আমাদের কাউন্ট হয়ে গেছে, অ্যান্ড আমাদের লিস্টও হয়েছে তখন আওয়ামী লীগের থেকে বা আনাদা, আমাদের লিস্ট তো আগেই থেকেই আছে। তারপরে তখন লিস্ট হয়েছে আমার উপর যে কোনো সময় একটা হিসাব হইতে হবে। শুধু আমি না, আমাদের সাথে আমাদের দলীয় আরও অনেকেই আছে যাদের উপর এই
ঝামেলাটা হবে। তারপরও তখন এইরকমই উন্মাদ হয়ে গেছিলাম যে তখন আর জানের ভয় ছিল না, যে দেশের জন্য কিছু করতে হবে। তখন আর দল ছিল না, তখন যে আমরা কাজ করতেছিলাম তখন দল ছিল না। এদেরকে সাপোর্টের সাথে সাথে তখন উইলিংলি মাঠে কাজ করলাম। 20 তারিখেও এরকম চললো, আমাদের কিছু ধাওয়া পাল্টা ধাওয়া চললো। এর মাঝখানে আমার কিছু ফোন আসলো যে তোর নামে হিসাব নিকাশ হইছে, তোকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় মেরে ফেলতে পারে। তো ভাই স্বাভাবিকভাবে আমি পলিটিক্স করি, এত বছরে কিছু হয় নাই, তখন ওইটা ওইরকমভাবে আমলে নেই নাই যে প্রশাসনিকভাবে ঝামেলা হবে, দলীয়ভাবে ঝামেলা না হইলেও প্রশাসনিকভাবে এটা করায়া দিবে, তখনও এরকমভাবে আমলে নেই নাই আমি। তারপরও অনেকে জড়াজড়ির পরে বাসায় চলে আসলাম, যে জায়গাটায় থাকতাম ওইখান থেকে আমি আমার বাসায় যাই। আমার বাসায় যেয়ে হালকা পাতলা নাস্তা করলাম, বের হইলাম, মাগরিবের নামাজ পড়লাম। তখনও অনেকে বুঝাচ্ছে, যেমন আমার বাল্যবন্ধু সবুজ, ও আমাকে অনেকক্ষণ বুঝাইলো যে দেখ এটা করিস না, দল করস ভালো কথা, বাট এই জায়গায় যাইস না, আর তোর নামে ব্যাপক রিপোর্ট আসতেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার এই ঘটনা ঘটার সর্বসাকুল্যে ঘণ্টাখানেক আগে এই কাহিনী। ও আমাকে বুঝায় ও চলে গেল। এর পরবর্তীতে মাগরিবের নামাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে আমি ট্রাউজার পরা ছিলাম, ট্রাউজারটা চেঞ্জ করলাম, কারণ তখন আমার নামতে হবে আবার, কারণ ওইটা অনেকটা নেশার মতো হয়ে গেছে। কেননা সাপোর্টিভ অ্যান্ড অনেকে চোখে চোখে রাখছে, তখন আর কি চোখে চলে আসতে যাব মোটামুটি ঠিকঠাক হইলো। আমার সাথে আরও আমার এবার মুরব্বিদের নিয়ে আগাবো। সো আমার আরেক বড় ভাই গোলাম মাইনুদ্দিন বাউল ভাই, উনি রায়ের বাজার থাকে, ওনাকে ফোন দিলাম, কারণ নিজেরও একটু সেফটির হিসাব নিকাশ করছি, কেননা ওনার ফ্যামিলি মেম্বার্স ডিফেন্সে আছে। সো আশেপাশের ভিতর ওনাকেই মানে জরুরত মনে করলাম, যার কারণে ওনাকে নক করলাম। উনি আসলো, আমি শর্টস পরে বেরোইছি, হাফ প্যান্ট পরে বেরোইছি, হাফ প্যান্ট একটা টি শার্ট ছিল। আপনার ওইখান থেকে ওনাকে নিলাম, অ্যান্ড আমার সাথে আরও কয়েকজন, প্রায় 10-12 জন লোক ছিল আমার সাথে। এই 10-12 জন নিয়ে আমি ওইখানে মুভ করলাম। অ্যান্ড তখন আর্মি কথা বলতেছে তারা, আমি তখন বেরির এই পাশেই 4 রাস্তার মোড়ের দিকে কথাবার্তা বলে মোটামুটি তখন স্থির অবস্থা, মানে রোডটা ফাঁকা, অনেকটা লোকজন আছে, অ্যান্ড তখন শান্তিপূর্ণ হিসাব নিকাশ চলতেছে। আর্মি মোতায়েন হয়েছে উইদিন ফার্স্ট, বিজেপি তো আছেই। আর্মিরা তখন 4 রাস্তার মোড় থেকে একটু মানে সর্বসাকুল্যে আপনার 60-70 মিটার দূরে, মানে মরি ভিলের একটু সামনের দিকে ওনাদের লোকজন নিয়ে দাঁড়ায় ছিল, অ্যান্ড ফায়ারিং স্টেপে ছিল। তো ওর মাঝখানে আমার আরেক ফ্রেন্ডের সাথে দেখা, ওর সাথে কথাবার্তার এক পর্যায়ে ওরে বিদায় দিলাম, আমরা ওই পারে যাব, ওই পারে অলরেডি চলে গেছি। এর মাঝখানে কোনো কিচ্ছু না, শুধুমাত্র আমাকে আমার সাথে থেকে বাবুল ভাই বললো যে তানবীর পিছে থাকো, তোমার দিকে গুলি করবে, তোমাকে গুলি করবে, জাস্ট এতটুকুই আমার কানে আসছে। আমি পিছনে তাকায় দেখলাম যে 2-3 জন লোক দেখায় দিতেছে, বাট অনেক দূরত্ব থাকার কারণে আর তখন সব কিছু মোটামুটি অফ, যার কারণে অন্ধকারে হয়তো দেখতে পারি না, হয়তো না আমি দেখতেই পারি না যে কারা দেখা দিচ্ছে, কারণ একটা আবছা ছায়ার মতো দেখা দিচ্ছে। অ্যান্ড ইনস্ট্যান্ট আপনার ঘোরার পরবর্তীতে লাভ যে দিছি, আপনার এতটুকু পর্যন্ত স্মরণ আছে, কেননা আমি নিজে হাই জাম্পার না, কেননা এই মোমেন্টে আমি এত উঁচুতে লাভ দিতে পারবো সেটা আমি নিজেও মানে আমার এখনও কল্পনা করলে নিজের কাছেই অবিশ্বাস্য মনে হয়, কারণ আল্লাহ নিজ হাতে ওই দিন আমাকে সেভ করে দিছে। আমি যখন লাভ দেই, মানে আমার নিজের অজান্তে আমি লাভ দিয়ে দিই। আমার প্যান্টের নিচ দিয়ে 2টা বুলেট গেছে, আমি স্পষ্ট আমার খেলা আছে, এইগুলা সব ন্যানো সেকেন্ডের কাউন্টডাউন। মানে মানুষের মৃত্যু বা কোনো বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হইলে যে প্রত্যেকটা সেকেন্ডকে কত হাজার কোটি ভাগ করে যে তার মেমোরিতে থাকে, এটা ওই সিচুয়েশন না ঘটলে বোঝা বা বলা পসিবল না। আমি মানে স্পষ্ট আমার খেয়াল আছে যে আমার নিচ দিয়ে 2টা বুলেট গেছে, এটার গরম আমার নিচে আমি স্পষ্ট উপলব্ধি করতে পারতেছি। মানে এখনও মনে হইলে ওই জায়গাটায় আমি চলে যাই। অ্যান্ড আমার একটু খেয়াল আছে, আমার রেটিনায় যতটুকু কভার হয়েছে, 2টা ছেলে পড়ে গেছে, 2 থেকে 3টা ছেলে হবে, ওরা ডাইরেক্ট বুকেই হয়তো বা গুলি খেয়েছে, কেননা কেউ কোনো কথা বলতে পারে নাই। পড়ার পরবর্তীতে নড়ার ইয়ার আমি দেখি নাই,
বাট আমি যখন নিচে মানে এর ভিতরেই যখন লাফ দিয়ে নিচে পড়লাম, এর মাঝেই আমি টের পাইছি মানে নিচে পড়ার আগেই একটা কি যেন আমার এখান দিয়ে ঢুকে গেল। অ্যান্ড তখন শরীরটার ভিতর থেকে মানে আমার পা গরম হয়ে গেছে, ডান পা পুরা গরম, ডান পা গরম, বা পায়ের ভিতর মনে হচ্ছে কেউ কল দিয়ে পানি মারলে যেরকম লাগে গরম পানি, ঠিক বা পায়ে এরকম লাগতেছে। তো এই যখন নিচে পড়ছি তখন লাগতেছে পুরা পা ভেজা ভেজা হয়ে গেছে। তো বাবুল আমার জিজ্ঞাসা করলো, দৌড় দাও, গুলি করতেছে, তুমি লাভ দিতেছো কেন? পরে ওনাকে বললাম, ভাই গুলি লাগছে। এর পরবর্তীতে আমি বৈশা পড়ছি, বাবুল ভাই দৌড়ে আসলো। আমি তখন আমার পা এটা ধরা, উপর থেকেই ধরা, মানে অতটুক পর্যন্ত যেতে পারতেছি না, আমার শরীরটা অনেকটা ছেড়ে দিছে এরকম লাগতেছে। তো সে দৌড়ে আসার পরবর্তীতে আমার আরও কিছু লোকজন চলে আসলো, তানভীর ভাইয়ের গুলি লাগছে এটা বইলার সাথে সাথে আসলো। আসার পরবর্তীতে বাউল ভাই বললো, হাতটা সরাও। আমাকে টাইনা ওই যেই গেট, আমার যে গুলিটা লাগছে একটা গেটে লাগছে, সর্বপ্রথম আগে এক গেটে লাগছে। গেটে লাগার পর ওই চিহ্নটা এখনও আপনি চাইলে যে দেখতে পারেন, ওই চিহ্নটা এখনও আছে, মানে এটা গেটে গুলিটা লাগার পরবর্তীতে রিপিট হয়ে আমার পায়ে ঢুকে। আর এটা রাইফেলের গুলি ঢোকার পরবর্তীতে ওই তো বললাম যে পড়ে গেছি। এর পরবর্তীতে ভাইয়ারা কয়েকজন মানে আইসা যখন ধরছে তখন আমার শরীরে কোনো শক্তি নাই, আশেপাশের লোকজন, এদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেককে চিনি না বললেই চলবে। আমার সাথের যে লোকজন ছিল ওই জায়গায় আরও 2-4 জন ছিল, মানে প্রায় 15-16 জন আমার সাথের। তো এর মাঝের থেকে কয়েকজন ওইখান থেকে হয়তো ভিতরে চলে গেছে। আমি আমার 8-10 জনের কথা খেয়াল আছে, যেমন কাশেম ভাই, নুরু ভাই সহ আরও কয়েকজন আছে যারা ওইখান থেকে আমাকে, মহিলারাও আমাকে ওই দিন ব্যাপক সাপোর্ট দিছে। ওই জায়গার কিছু লোকজন চলে আসছে, আয়সা আমাকে উঠায় নিল যে ভিতরের দিকে যাবে, কারণ এইখান থেকে তখন গুলি তখনও চলতেছে। আর যারা পড়ে গেছে এদেরকে আবার কালেক্ট করতেছে আপনার বিজিবি। তো আমাকে ওইখান থেকে নিয়ে গেল। তখন আমি অনেকটা সেন্সলেস হই নাই, বাট সেন্সলেসের মধ্যে আমার শরীরে কোনো শক্তি নাই। ফার্স্ট আমাকে 7-8 জন মিলে ধরছে, মানে আমাকে উঠাইতে পারতেছে না, এতটা পরিমাণ ভারী হয়ে গেছি আমি। তো এর মাঝে আরেকটা কথা বলে নেই, এর আগেই মানে আমাকে উঠানোর আগেই বাউল ভাই কার কাছ থেকে যেন একটা রুমাল নিয়ে আসছে। রুমাল নিয়ে আইসা উনি ব্যাপক সাহসিকতার প্রমাণ দিছে, কারণ ওই মোমেন্টে এই জিনিসগুলো আসে না। উনি আমার হাত সরায়া, উনি এইভাবে একবার সরায়া দেখলো যে ফুটোটা অনেক বড় হয়েছে। তো উনি ওই জায়গায় চাপ দিয়ে ধরে ওই রুমালটা দিয়ে বেঁধে দিল যেন রক্তটা কম বের হয়। রক্ত তো বের হচ্ছেই। এরপরে নিয়ে একটা ডিসপেন্সারিতে গেল। তো ডিসপেন্সারির যে ওনার বা ওই যে এমবিবিএস ডাক্তারটা, ওনাকে আমি চিনি না। উনি বললো, ভাই আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি, টেনশন করেন না, আপনার সেফটি আছে। অ্যান্ড এই যে আমাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার মাঝে আমি অনেকটা সেন্সলেসের মতো, মানে আমার অনেক কিছু সব কিছু ঝাপসা হয়ে গেছে। কানে শুনতেছি বাট দেখতে ওই রকমভাবে পারতেছি না। ওইখানে যাওয়ার পরবর্তীতে উনি প্রাথমিক একটা চিকিৎসা দিল। আমার খেয়াল আছে, আমার তখনই আমি ফার্স্ট কথা বলছি, আমারকে বসাইলো। বসানোর পরবর্তীতে উনি দেইখা আমার পাটাকে নিয়ে আঙুল একটা ঢুকায় দিছে। আমার থেকে অনেক হেলদি ওনার আঙুলটা অনেক মোটা ছিল। আঙুলটা যখন ঢুকায় দিল আমি একটা চিৎকার করে উঠি। পরে বলতেছে উনি, ভাই এটা তো এখানে করা যাবে না, না তো আমি এখানে সার্জারি করে দিতে পারতাম। তখন আর কি ফার্স্ট জানি যে বুলেটটা অনেক বড়। কিসের বুলেট তখনও জানি না। বুলেটটা বড়, আপনার এইখানে না, এটা আপনার সার্জারি ছাড়া কোনো অবস্থাতে সম্ভব না। তো ওই মোমেন্টে অনেকটা চিন্তাই পড়ে গেছি যে কীভাবে সার্জারি হিসাব করবো। অ্যান্ড আমাকে রোলাক নামের একটা ইঞ্জেকশন পুশ করলো যেন ব্যথাটা কমে যায়। এরপরে একটু কথা বলতে পারলাম, সবাই ধরে রাখছে। তখন আমার গেঞ্জি খুঞ্জি খুলে ফেলছে আর শর্ট প্যান্ট পরা, বাতাস করতেছে, অনেক মহিলারা আসছে, তারা ব্যাপক সাপোর্ট দিছে। ওই অঞ্চলের লোকজনগুলো আমাকে ব্যাপক সাপোর্ট দিছে। তো এর মাঝে আমি আমার লোকজনগুলোরে বিদায় দিয়ে দিলাম। অনেকে আমার সাথে যেতে চাচ্ছে। তখন বাবুল ভাই ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিল। বাবুল ভাই ডায়াল লিস্টে সর্বপ্রথমে ফোন দিল আমার আরেক বাল্য বন্ধু, পাশাপাশি আমার মামা হয়, সবুজকে। সবুজ অলরেডি পাগল হয়ে গেছে। তখন মোটামুটি
সবুজকে ফোন দিয়ে বললো যে বাংলাদেশ মেডিকেল যাব আমরা, ওরে বাংলাদেশ মেডিকেলের হিসাবটা ক্লিয়ার করতে বললো। অ্যান্ড বাবু ভাইকে বললাম যে ভাই এইভাবে তো বের হওয়া যাবে না, কারণ এইখানে তখন অনেক গোলাগুলি চলতেছে, মানে পুরা মোহাম্মদপুর অবস্থা অনেক বাজে। অ্যান্ড ওই যে আমি ওই ডিসপেন্সারিতে বসে আমরা গুলির আওয়াজ পাচ্ছি তখন। তো একটা রিক্সাওয়ালাকে যেন ঠিক করে দিছে, এটা আমার সঠিক খেয়াল নেই। একটা রিক্সাওয়ালা আসছে, অটো রিক্সা, অ্যান্ড আমার সেলফোনগুলো তখন আমার পকেটে বাবু ভাইয়ের কাছে দিয়ে দিলাম। ওই জায়গা থেকে বেসিক ট্রিটমেন্টটা নেওয়ার পরবর্তীতে আমাকে সবাই মিলে রিক্সায় উঠালো। রিক্সায় উঠায়া অনেকেই যেতে যেতে সবাইকে অফ করে দিয়ে শুধু বাবুল ভাইকে আমি সাথে নিলাম। বাবুল ভাই আমাকে ধরে রাখছে, হেলান দিয়ে ওনার মাথায় ওনার ঘাড়ে আমি হেলান দিয়ে শোয়া। অ্যান্ড আমার পাটাকে রিক্সাওয়ালা ওই জায়গার লোকজন মিলে ধরে রিক্সার যে জায়গায় বসে ওই জায়গাটায় পাটা সোজা, অ্যান্ড বলে দিল যে ভাই পা যেন না বাঁকে, তাহলে কষ্ট অনেক বেশি হবে। তখনও এই যে আমার উঠা দিতেছে, তখন তো আমাকে পেইন কিলার দাও, আমি ওই রকমভাবে বুঝতেছি না। তো ব্লিডিং অফ করে দিয়ে উনি মোটামুটি একটা ব্যান্ডেজ করে দিয়ে দিছে যে যেন রক্তটা সাময়িকভাবে অফ হয়। ওইখান থেকে যাওয়ার সময় সরাসরি বের হতে পারবো না, কিসের জন্য? গোলাগুলি হচ্ছে, অ্যান্ড বম্পিং চার্জও হচ্ছে কিছু, সাউন্ড গ্রেনেড যেটা ওনারা বলতেছিল সাউন্ড গ্রেনেড, বাট ওটাকে এটা জানি না। এখান থেকে বের হলাম চাদুরদানের এই পাশের গেট দিয়ে, এইখান দিয়ে বের হলে ঢুকে গেলাম আপনার চানমিয়া হাউজিংয়ের ওইখান দিয়ে। মানে আমি এইখান দিয়ে না গিয়ে, মানে 4 রাস্তার মোড় দিয়ে না গেলে ওইখান দিয়ে চানমিয়া হাউজিং ঘুরে নূরজাহান রোড, সলিমুল্লাহ রোড এতটুকু মোটামুটি বের হয়েছি। বাট নূরজাহান রোড যখন ক্রস করি সামহাও আরেকটা এর মাঝে কে যেন ফোন দিছে, বলতেছে যে জায়গায় জায়গায় চেক হচ্ছে, যে পাইলে যারা যারা আহত এদেরকে ওই জায়গায় শ্যুট আউট করে দিচ্ছে। এর মাঝে ওইটা ওই রকম আমলে নিল না। তো সলিমুল্লাহ রোড দিয়ে যখন ঢুকি আমরা, মানে মাঝামাঝি দূর থেকে দেখতেছি যে চেকিং হচ্ছে। আমি তখন ওই রকমভাবে নড়তে পারি না, সেন্স কাজ করতেছে তখন, মোটামুটি মাথা সেন্স কাজ করতেছে, হাত ওই রকমভাবে লড়াইতে পারতেছে না। বাট প্যারালাইজড রুগীরা যেরকমভাবে কাজ করে, মানে শরীর দুর্বল হয়ে গেলে যেরকম, এরকম। আমি বাবু ভাইকে বললাম ভাই আমার এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে, অনেক ছবি আছে, তো কী করা যায়? ছবি ডিলিট করার অনেক চেষ্টা করছি, পারতেছি না। আবার এটাও মাথায় আসতেছে যে ছবি ডিলিট করলাম, বাট গুগলে যদি ঢুকে, গুগল ফটোজে ঢুকে আমার ছবিগুলো পেয়ে যাবে। আমি সুন্দর করে ফোনটা মাস্টার রিসেট মেরে দিছি, আমার ফিঙ্গার দিয়ে আমি মাস্টার রিসেট মেরে দিছি। এর পরবর্তীতে ওইখান থেকে আসলাম, অ্যান্ড আমাদের আটকাইলো। অ্যান্ড এই আস্তে আস্তে মাস্টার রিসেট মারছি, উনি ওপেন করলো, অ্যান্ড আমি তখন আমার লক দিয়ে ফোন খুলি। মাস্টার রিসেট হয়ে গেছে কিন্তু, কেন কিচ্ছু নাই, অ্যান্ড পিওর মাস্টার রিসেট মারছি, যার কারণে কোনো ছবিও নেই, আমার ফটো গুগল টুগল তো পুরো, মানে পুরো ফোন ফ্রেশ, খালি নাম্বারগুলো ছাড়া বাকি পুরো ফোন ফ্রেশ। তাও অল্প কিছু নাম্বার ছিল, এরপর আমি নাম্বার অন্যভাবে আনি, কারণ এটাও আমার স্পষ্ট খেলা আছে। আরেকজনের নাম্বারে ফোন দিবে বাবুল ভাই, নাম্বার খুঁজে পাচ্ছি না। মানে এর আগেরটা বলে নিই, যেটা বলতেছি, আপনার আমাদেরকে বিজেপি আটকাইলো, আমাদের ফোনগুলো নিল, চেক করলো কীভাবে হয়েছে। তো তখন আমাদের আলটিমেটলি মিথ্যে কথা বলা লাগছে। অ্যান্ড আমাকে তখন, তার আগেই বাবুল ভাই ওই যখন রিক্সায় উঠি তখনই বলে নিছে, যদি কেউ জিজ্ঞাসা করে বলবা যে তোমার যেই জায়গায় বাড়ির কাজ চলতেছে, বাড়ির কাজ দেখতে গেছে, ওই জায়গায় ফাইসা গেছে, গুলিতে আহত হয়েছে। সেম কথাটা বললাম, তো ওনারা বিলিভ করলো না। ওনারা ক্রস ম্যাচের জন্য আরও কয়েক জায়গায় ফোন দিতে চাইলো। পরে বাবুল ভাই ওনার কিছু পরিচয় দিল, 2টা পরিচয় দিল। পরবর্তীতে ওই পরিচয়ের তাগিদে 2জন নক করে এটা আমাদেরকে ছেড়ে দিল, কারণ তখন আমার ব্লিডিং হচ্ছে, আমার পা দিয়ে ব্লিডিং হচ্ছে, এটা দেখে পরে ছেড়ে দিল। আমরা ওইখান থেকে আস্তে আস্তে বাবুল ভাই বললো যে উমুকের নাম্বারটা তো আমার কাছে নাই, তুমি বের করে দাও। আর আমি ওনাকে বইলা দিয়া আমি বলতেছি ভাই আমাকে আপনি ফোনটা ধরেন, আমার এই হাতটা উঠাইয়া ধরেন, আমি বাকি কাজ করতেছি। কারণ আমার ব্রেন কাজ করতেছে, বাট শরীরের যে শক্তি, শরীরের শক্তি পাচ্ছি না। এর পরবর্তীতে আপনার ওই নাম্বারটা বের করে, মানে সিম থেকে যে নাম্বার আনে, বা তখন গুগলের দেওয়ার মতো ক্যাপাসিটি আমার ছিল না, একেবারে সত্য কথা, গুগলের দেওয়ার মতো ক্যাপাসিটি ছিল না। এর মাঝে আপনার বাবুল ভাইকে বললাম যে ভাই আপনি এই জায়গায় ঢুকেন, লকটা ওপেন করে দিয়ে, তখন আর কোনো লক নাই আমার ফোনের ভিতর,
লকটা ওপেন করে দিলে কিছু মিডিয়া, সোশ্যাল মিডিয়া ওপেন করলাম, কারণ আমার তো ওই জায়গায় কথা বলতে হবে। এটা ওপেন করে দিলাম। ওই যে হোয়াটসঅ্যাপটা যখন ইনস্টল দিই আমি, ওইটার যে রিস্টোর হয়েছে আমার নাম্বারগুলো চলে আসছে, কারণ হোয়াটসঅ্যাপের যে রিকভারিগুলো করা ছিল নাম্বারগুলো, হোয়াটসঅ্যাপেরটা চলে আসছে, টেলিগ্রামেরটা চলে আসছে, যে নাম্বার সহ দেওয়া ছিল এটাতে ফ্যাসিলিটি চলে আসলো, যে নাম্বারগুলো পাওয়া গেল। ফোনটা বাবু ভাইকে দিলাম, কষ্ট মষ্ট করে বাংলাদেশ মেডিকেলে গেলাম। তো বাংলাদেশ মেডিকেলে যাওয়ার পরবর্তীতে তারা ঢুকতে দিবে না। অ্যান্ড আমাদের আরেক ফ্রেন্ড ডাক্তার মিথিল, ও তারপর আমার বন্ধু, বাল্য বন্ধু সবুজ, ও আগেই বলেছিল। অ্যান্ড আরও কয়েকজনের কথা না বললেই না, যারা নাকি আমার জন্য ব্যাপক হার্ড ওয়ার্ক করছে। আমাদের সার্কেলটার ভিতর অধিকাংশই আত্মীয় স্বজন। যেমন সর্বপ্রথম আমার ছোটো মামা, আমার দুইটা মামা, আমার ছোটো মামার অবদানের কথা অস্বীকার, মানে ওইটা বললেও শেষ হবে না। সেও একটু থামানোর চেষ্টা করছে। যখন আপনি গুলিবিদ্ধ হলেন, পরিবার তো জানতে পেরেছিল? না, তখনও জানে না। তখনও জানেনি। না। যখন জানতে পেরেছিল তখন তাদের প্রতিক্রিয়া কী ছিল বা শোনা? এই যে বলতেছি, সেটাই বলতেছি। ওই যে সবুজকে ফোন দেওয়া হয়েছে, আমার বাল্য বন্ধু, ও 2-3 জনকে জানাইছে। বাবুল ভাইয়ের সাথে কথা হয়েছে, ওইটা প্রপারলি আমি তখন জানি না। আমি জাস্ট বাবুল ভাইকে একটু বলে দিছি, ওই যে ডিসপেন্সারিটাই ছিলাম তখনই বলেছি বাসায় যেন ঘুণাক্ষর না জানে, কারণ এর কিছুদিন আগে আমার বাবা স্ট্রোক করা ছিল, আমার মা অসুস্থ ছিল। মানে ওইটা বইলা বোঝানো যাবে না, অ্যান্ড আমার ফ্যামিলি জানতো না। তো সামহাও সবুজের মাধ্যমে আমার বন্ধুবান্ধব জানে, অ্যান্ড বন্ধুবান্ধবের মাধ্যমে ওই যে বললাম যে আমাদের টোটালটাই রিলেটিভে ভরা, আমাদের সার্কেলের ভিতর 95% রিলেটিভ। তো আমার ছোটো মামা জানে, ছোটো মামা তখন আমি হসপিটাল ঢুকেই দেখি আমার ছোটো মামা ওইখানে, ছোটো মামা আসিফ, সালাউদ্দিন, অভি, মানে আমার যে বাল্য যে সার্কেলটা, ওরা ওইখানে মোটামুটি অর্ধেকের বেশি গেছে যারা যারা। অ্যান্ড এইটা বলতেছি এই কারণে, ফ্যামিলি যাবে এটা স্বাভাবিক, কিন্তু ভাই ওই যে মোমেন্টটা ছিল, ওই মোমেন্টে কেউ কারোর জন্য না, একমাত্র মানে নিজস্ব ফ্যামিলির লোক ছাড়া আর কেউ ওইখানে যাওয়ারই প্রশ্নই আসে না। কারণ তখন আমি হসপিটালের ভিতর থেকে গুলির শব্দ পাচ্ছি, কারণ অনবরত গুলি চলতেছে, গোলাগুলি চলতেছে, গ্রেনেডের আওয়াজ পাচ্ছি, বম্পিংয়ের। যেটা হসপিটালে ঢুকানো হলো, ওইখান থেকে ওনাদের যে বেসিক হিসাব নিকাশ করার সেটা করতেছে। অ্যান্ড ডাক্তারের উপর এতটাই চাপ ছিল যে ডাক্তার কি করবে, মানে একটা রুগী দিয়ে আরেকটা রুগী কভার করতে ওনার কষ্ট হয়ে যাচ্ছিল। উনি বলতেছিল যে ওয়েট করেন, অ্যান্ড আমাদের পরিচিত থাকার কারণে উনি বলতেছে ভাই সার্জারিটা পরে করলে হবে, কেননা উনি তখনও ওই রকমভাবে দেখে নাই। আমি কিন্তু আগেই শুনে আসছি বুলেটটা বড়, উনি বলতেছে এই বুলেট ভিতরে থাকলে ঝামেলা নেই। তো বুলেট ভিতরে থাকলে ঝামেলা নেই, তারপর আমি বলতেছি যে ভাই যদি ঝামেলা না থাকে তাইলে এক হিসাব, মানে আমি নিজেরে বুঝ দিতে পারতেছি না যে বুলেট, কেননা তখন আমার যন্ত্রণা হচ্ছে। উনি নর্মালি ইটি করে ঠিকঠাক করে দিছে। যাই হোক, এর কিছুক্ষণের ভিতর মামা আসলো, তুই টেনশন করিস না। মামা ব্যাপক কনভেন্সের চেষ্টা করলো, অ্যান্ড এক পর্যায়ে কনভেন্স হলো যে উনি আমার সার্জারিটা করবে। আমার তখন 1 ঘন্টা পর আমার সব কিছু জমা দেওয়ার জন্য বললো, ছোটো মামা সব কিছু জমা দিতে গেছে, এর মাঝে একটা রুগী আসলো। মানে ওর কথা কখনোই বলবো না, কারণ তখন আমি কিন্তু ওটিতে আমার কেউ ওটি থেকে বের করা হয়নি। আমি ওটিতে, আমার পাশেই আরেকটা স্ট্রেচার আসলো, ওই স্ট্রেচার আমি তো এইভাবে শোয়া ছিলাম, মানে ওর স্ট্রেচার যে ঢুকতেছে আমি ওর পুরো শরীর দেখতে পাচ্ছি। ওর পায়ের হাঁটুর নিচ থেকে নাই, মানে পুরা ভাইঙা হাড়টা এইভাবে হয়ে রয়েছে। অ্যান্ড এর কিছুক্ষণ আগে আমরা যখন হসপিটালে, ওই যে বললাম গোলাগুলির আওয়াজ শুনতেছি, তো এই ছেলে বলল যে ভাই ওর ঢুকার পরবর্তীতে ডাক্তারকে দেখার ওর সর্বপ্রথম কথা ছিল আমার অনেক ব্যথা করতেছে, আমার একটা পেইন কিলার দেন। অথচ ও জানে না ওর 2টা পা নাই, মানে 2টা পা, এটা পরবর্তীতে জানতে পারছি। ডাক্তারও বলতেছে যে 303 ঠেকায় নাকি গুলি করা হয়েছে ওনার। অ্যান্ড ওনার 2টা পা মানে কীভাবে বললো, মানে এটা বলারই নেই, মানে পায়ের সাথে কোনো সংযোগ নাই, ওর হাড় পুরা হয়ে গেছে, অ্যান্ড ওর গোস্ত মস্ত থিতলে আছে। ওই অবস্থা দেখে আমি সাময়িকভাবে না, আমি ভয়াবহ ভয় পেয়ে গেছি। অ্যান্ড এর পরবর্তীতেই আসিফ ছিল আমার ভাগিনা, আমার মামা, আবার বাল্যবন্ধু,
আসিফকে বললাম যে মামাকে ডাক দে, ছোটো মামারে ডাক দে। ছোটো মামা আসলো, তো ছোটো মামাকে আমি বললাম মামা আমি এখানে থাকবো না। কেন? কারণ ওই যে আমার ভিতরে একটা ভয়, কারণ এতক্ষণ আমার সব ক্যালকুলেশন করতেছি, কারণ আমার আগের দিনও বলে দেওয়া হয়েছে, ওই দিনও দিনের বেলা বলা হয়েছে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে বা আমার উপরে অত্যাচার হইতে পারে বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, বাট সেটা আলটিমেটলি হয়ে গেছে আমার সাথে তখন। অ্যান্ড যার কারণে আমার ভয় হয়ে গেছে, ভয় ঢুকে গেছে। মামাকে বললাম যে মামা এইখানে থাকলে আমি আর বাসার চেহারা দেখতে পারবো না। অ্যান্ড মামা বললো যে আচ্ছা তাইলে লেগে আমরা এক কাজ করি, পরবর্তীতে এসে সার্জারি করবো। কয় টাকা যা গেছে গেছে, ওইখান থেকে বের করার হিসাব করলো মামা। তো মামা আবার বুদ্ধি করে করলো কি, তুই আগে বের হয়ে যা। আমার সাথে বাবুল ভাই আর আসিফকে দিল, আমরা বের হয়ে গেলাম। এর ভিতরে আমার অনেক বন্ধু বান্ধব আসছে, অনেকের নামও মনে নাই, কারণ তখন সেন্স ওইরকমভাবে কাজ করতেছিল না। আমার এক্সরের পরবর্তীতে ওই যে ওটিতে নিছে, এরপর বের করে দিল। ওইখান থেকে আর রিক্সা একটা নিয়ে আমি চলে আসলাম। এর পরবর্তীতে আমাকে তখনও কিন্তু এর মাঝখানে আপনি যেটা জিজ্ঞাসা করেন আমি একটু মিসিং হয়ে গেছে, আমাকে যখন এক্স রে করতে নিয়ে যাওয়া হয়, এক্স রে রুম থেকে বের হওয়ার পরবর্তীতে আমার আম্মা ফোন দিছে, তুমি কোথায়? তো মামাকে আগেই বলে দিছি বাসায় যেন না জানে। মামাও বলে নাই, কেননা উনিও তো জানে ওনার বন্ধুলা ভাই অসুস্থ, সিক। অ্যান্ড বাবা স্ট্রোকের রুগী, ব্রেন স্ট্রোকের রুগী 2বার করছে, অ্যান্ড ওনার মেজর স্ট্রোক গেছে, যার কারণে ওনাকেও জানানো হয় নাই। আম্মাকে বলতেছি আমি আসি, কয় কোনো ঝামেলা হয়েছে? আমি কইছি না। মার মন ওনার তো আগেই টান দিয়ে দিছে, যার কারণে আমাকে নর্মালি উনি খুব রেয়ার, বাইরে থাকলেও ওনাকে বলাই আছে যে ফোন দিবা না, যখন দরকার হবে আমি ফোন দিব। আমার ছোটো ভাই আমাকে অ্যাজ ইউজুয়াল ফোন দেয়। তো ওই সময় ওনার ফোন দেওয়ার কথা ছিল না, বাট উনি ফোন দিছে। অ্যান্ড তখনও ওনাকে বলা হয় নাই যে আমার এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। তখন অলরেডি আলটিমেটলি আমরা জানি যে আমার ভাস্কুলার ব্যাপক ঝামেলা হয়ে গেছে, আমার কয়েকটা নার্ভ ছিঁড়ে গেছে, এই জিনিসগুলো আমরা তখন জানি। এর পরবর্তীতে মাকে বলা হইলো আমি আসতেছি, টেনশন নেই। মামাকে দিয়ে দিলাম ফোন, কথাবার্তা বললো। তো বাসায় বুঝে গেছে, আমার ছোটো ভাই জেনে গেছে যে ভাইয়া, কেননা মোহাম্মদপুরে মোটামুটি তখন চড়াও হয়ে গেছে যে তানভীর গুলি খাইছে, আমি গুলি খাইছি, এটা মোটামুটি মোহাম্মদপুরে প্রচার হয়ে গেছে। তো এর মাঝে আমার পলিটিক্যাল গুরু, যার কথা বলছিলাম আনোয়ার হোসেন মাসুদ ভাই, উনিও ফোন দিয়ে খবর নিচ্ছে, উনি আসতে চাইছে। ওনার সাথে ফার্স্ট খারাপ ব্যবহার করি, আমার ওনার সাথে 22-25 বছরের যে সম্পর্ক, এই ফার্স্ট ওনার সাথে খারাপ ব্যবহার করি যে আমি বাঁচবো কি মরবো এটার কোনো হিসাব নেই, আপনার তো বউ বাচ্চা আছে, আপনি কেন আসবেন? আপনি আসলে কি আপনাকে আস্ত রেখে দিবে? আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, মেরেই ফেলবে। কারণ তখন এরকম একটা হিসাব চলতেছে যে হসপিটালে ঢুকে কাউকে পাচ্ছে, মেরে ফেলতেছে। আর আমার সবচেয়ে বড় হাসি লাগে, এখন একটু বর্তমান প্রজন্মের সিনারিওতে চলে আসি, সোশ্যাল মিডিয়ায় দেখি যে অনেকে ফেসবুকে আপনার ছবি পোস্ট করতেছে, ভিডিওস প্রোভাইড করতেছে। ভাই আমার মাথায় ঢুকে নাও, এইগুলো আপনাদের কোথায় ছিল ভাই? আপনারা ওই জায়গায় ফটো সেশন করতে গেছেন, আমরা তো রাখতে পারি নাই ভাই। আমরা তো গুলি খাওয়ার পরবর্তীতে একটা ছবি তোলার সাহস পাই নাই। এমনকি আমি যে এই যে আপনার যে আমার এক্স রে রিপোর্ট বা এনাদার যে রিপোর্ট, আমার রিপোর্টগুলো ডাক্তাররা করে ফেলতেছে। অ্যান্ড আমি যখন হসপিটাল থেকে এই যে বললাম যে বাংলাদেশ মেডিকেল থেকে বেরোইছি, আমার কাছে কিন্তু আমার কোনো রিপোর্ট ছিল, কোনো ডকুমেন্ট ছিল না। অ্যান্ড আমার মামা ওনার লুঙ্গি নিয়ে আসছে, মামা আসছে। অ্যান্ড আমি যে বের হব, এটার জন্য আমার আরেক ফ্রেন্ড লিখনকে ফোন দিয়ে বলা হয়েছে, অ্যান্ড সালাউদ্দিন অ্যান্ড আলামিন আরও কয়েকজন মিলে ওরা আরও কিছু টাকা নিয়ে আসছে, পাশাপাশি লুঙ্গি নিয়ে আসছে আমার মামার বাসা থেকে। আমার বাসাও তখনও জানেন, আমার মামার বাসা থেকে মামার লুঙ্গি নিয়ে আসছে, কারণ আমি তো শর্টস পরা, দেখা যাবে ব্যান্ডেজ, দেখলে মেরে কোনো একটা দুর্ঘটনা অ্যারেস্ট করে ভিতরে ঢুকে দিবেন না। তো ওই যে ছেলেটা আমার পাশে আসছিল, ওরে রাস্তায় পাইছে, ওরে পুলিশ গুলি করে দিছে ভাই, ওর মেরে ফেলারই হিসাব নিকাশ করে ফেলছে, জীবনও নষ্ট। সো এখন তার পোস্টটা করে কীভাবে যে এই ছবি তারা সেই আন্দোলনে ছিল, সেই আন্দোলন ছিল, এগুলো হাস্যকর। যাই হোক, এরপর আগের জায়গায় ফিরে আসি। আমি ওইখান থেকে কোথায় যাব? মামার বাসা। মামাকে বললাম না, আপনার বাসায় যাবেন, আমি আমার বাসায় যাব, যা আছে কপাল। বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর তখনও কিন্তু আমার বুলেট ভিতরে। তো বাসায় যাওয়ার পরবর্তীতে আত্মীয় স্বজন, আমার মা ঢাকাইয়া, আমার সব আত্মীয় স্বজন মানে আশেপাশে যারা আমাদের ওইখানে সবই আত্মীয় স্বজন, সবাই ব্যাপক হারে আত্মীয় স্বজনরা আসতেছে, দেখতেছে, কান্নার রোল চলতেছে।
পলিটিক্যাল লোকজন যারা আশেপাশে ছিল, বন্ধুবান্ধব, ওরা তো আসছেই। আমার বন্ধুবান্ধবের কৃতজ্ঞতা প্রকাশ করে ওদেরকে ছোট করব না, ওরা ব্যাপক করছে। কারণ এই জায়গায় দলমত নির্বিশেষে করা হয়েছে, ছোটো ভাইরা আসছে। তো বাসায় যখন গেলাম, অ্যান্ড স্পেশালি আমার বাড়িওয়ালিও ব্যাপক সাপোর্ট দিছে, আমার কেয়ারটেকার ব্যাপক সাপোর্ট দিছে। আমাদের নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও ভাই আমরা ভাড়া থাকতে হয়েছে এই ফ্যাসিস্টের কারণে। তো আমি যখন আমার রুমে গেলাম তখন আমি হাস্যোজ্জ্বল, মানে কাউকে বুঝতে দিতেছি না, কারণ তখন অলরেডি বাসায়ও জেনে ফেলছে। মানে আমি বাসায় যখন উঠি, আম্মা এর মাঝখানে নাকি মামাকে ফোন দিছে। তো মামা তখনও বলেন, কিন্তু আমার ছোট বোন আবার জেনে ফেলছে। কারণ আমার ছোট বোন অ্যান্ড আমার মাকে ওই আশেপাশের লোকজন, ওনার ফ্রেন্ডরা বা অন্য কেউ, কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো ফোন দিয়ে বলছে যে আমি গুলি খেয়েছি, কারণ তখন মোহাম্মদপুরে প্রচার হয়ে গেছে। তো বাসায় ঢোকার পর চরম সেফটি চলতেছে। আমার যে পলিটিক্যাল যা আছে সব তখন ফেলে দেওয়ার হিসাব নিকাশ চলতেছে, কিছু পুড়িয়ে ফেলছে। আমি আমার রুমে যখন, তখন মানে এইরকম বাজে অবস্থা ভাই, মানে কীভাবে বলবো, আমাকে তো এখান থেকে পেইন কিলার দিয়ে দিছে, বাট এটার তো একটা নির্দিষ্ট সময় আছে। তখনও আমি জানি না যে এটা কিসের বুলেট। যন্ত্রণা হচ্ছে, আমি পা কোনো অবস্থাতেই রাখতে পারতেছি না, কারণ বুলেট তখনও ভিতরে। আমি পা, প্রসাব চলতেছে আমার বিছানার উপরেই, কারণ আমি পা এক সুতা যদি নড়ে আমার মনে হচ্ছে আমার দুনিয়া থেকে আমি বের হয়ে যাচ্ছি। কারণ আমার বুলেটটা আমার হাড়ের ভিতরে হালকা ঢুকেছিল। ওই বাড়ি লাগার পরবর্তীতে যে বুলেটটা থেতলে গেছে, থেতলে গিয়ে যে আগাটা বের হয়েছে, এটা আমার হাড়ের ভিতর ঢুকেছিল। তো ওই অবস্থায় অনেক বাজে সিচুয়েশন। তখন আমার ওই যে বাল্যবন্ধু বললাম সবুজ, ওর সাথে কথাবার্তা বলে আমাদের সার্কেলের ভিতর কয়েকজন ডাক্তার আছে, যেমন ডাক্তার মিথিল। আরেকজনের কথা না বললেই না, ওর অবদান আমি কখনোই ভুলবো না। ওই মোমেন্টে ডাক্তারদের উপরও কিন্তু নির্দেশনা ছিল, কেউ প্রাইভেট ট্রিট করতে পারবে না, বাট ওরা জানের রিস্ক নিয়ে। ডক্টর মিথিল আর সাব্বির, ডক্টর সাব্বির আমার ফ্রেন্ড, ওর ব্যাপক অবদান ছিল। মানে শুধু অবদান না, ওই অবস্থায় ও হসপিটালে ডিউটি করে, ও পপুলারের ডাক্তার, ও হসপিটালে কিন্তু ডিউটি করতেছে। ওই অবস্থায় ওর সাথে কন্ট্যাক্ট করা হলো, ও আমার এখানে আসছে, অ্যান্ড যাবতীয় যে সরঞ্জামাদি এগুলো আমাকে কিনতেও দেয় নাই, এগুলা সবুজ প্রোভাইড করছে। কারণ তখন আমরা চাইলে অনেক কিছু কিনতে পারতেছি না। আরেক ডিসপেন্সারি থেকে কিনে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড আরেক বড় ভাই ছিল ডাক্তার লিমন ভাই, উনিও আইসা দিয়ে গেছে, বলতেছে যে এটা সম্ভব না ভাই। অ্যান্ড ডাক্তার সাব্বির যখন বাসায় আসলো, ওই করলো, কয় ভাই আপনার হসপিটাল ছাড়া এটা কোনো অবস্থাতেই সম্ভব না, কারণ আপনার এই জায়গায় অনেক ব্লিডিং হয়ে গেছে, আপনার ব্লাড দিতে হবে। অ্যান্ড যদি আলটিমেটলি কোনো, এটা সার্জারিতে আপনার ওটি ছাড়া কোনো অবস্থাতে এই সার্জারি করা যাবে না। এর মাঝে আমার উকিল ছেলে, ওর কথাও না বললে না, উনি আবার মেডিসিনের বিজনেস করে, আমার ছোটোকালার হাজব্যান্ড রূপক আঙ্কেল, উনি ওনার লিঙ্কে, ওনার থ্রুতে যোগাযোগ, মানে যে যে যার যার লিঙ্কে থ্রুতে যোগাযোগ করতেছে। ভাই আমি একটু থামাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার তো অনেক সহযোদ্ধা আহত বা শহীদ হয়েছে সেই সময়, সেগুলোকে এখনো মনে পড়ে, চোখে ভাসে, যদি সেই মুহূর্তের কথাগুলো একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, আপনার সহযোদ্ধার কথা যদি বলি, আমার সাথে ওই দিন যে ছিল আমাদের ওইখানে আমার এক কর্মী, ওর নামটা আমার খেয়াল নেই, কারণ ওনার নামে চিনতাম না, আমি ওনাকে মহাজন বলে ডাকতাম, কারণ উনি মুদি দোকানদারি করতো। উনি খুব সম্ভবত আগস্টের 2 তারিখে মেবি মারা গেছে, না কয় তারিখে আমার স্পষ্ট খেয়াল নেই, কেননা তখন আমি অসুস্থ। মোহাম্মদপুরে একজনই মুদি দোকানদার মারা গেছে, যার বাদী হয়েছে মিরপুরের একজন লোক। সর্বপ্রথম মামলা যেটা, মোহাম্মদপুরের সর্বপ্রথম মামলা, উনি আমার কর্মী ছিল। অ্যান্ড এটা আমি, মানে এই জিনিসটা, মানে শহীদদের ভিতর ওর ম্যাটারটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, কেননা ও আমার সাথে যখন প্রোগ্রামে যেত, ওর মুখে কখনো আমি হাসি ছাড়া দেখতাম না। অ্যান্ড ওরে বকা দিলেও হাসতো, মানে কিছু বললেই ও হাসতো। ও মারা গেছে, ও প্রশাসনের গুলিতেই মারা গেছে। আর প্রশাসনের গুলিতে মারা গেছে বলতে, প্রশাসন তখন এরকম কাজ করে, প্রশাসন স্বেচ্ছায়, তখন তাদের বুলেটের উপর কার নাম লেখা আছে এটা জানা নাই, তারা নির্দ্বিধায় যখন যেটা খুশি, মানে রাজ্যের মালিকই ছিল তারা। ওর
ওয়াইফ, বাচ্চা, ওর বাচ্চাও কিন্তু ছোট ছোট, ওর কথাটাই বেশি মনে পড়ে, কারণ এটা একেবারে কাছের। বাকি শহীদদের যেমন বললাম যে আমার সামনে যে 3 জন মারা গেছে, এটা সাধারণ ভাই, এরা কারা আমি জানি না, 2-3 জন যে পড়ে গেছে মানে এতটুকু বুঝতে পারছি, কারণ আমি তো সামনের দিকে ছিলাম। আমার যখন গুলি লাগে তখন আমি সামনের দিকে মুভ করি, ওই যে লাফ দিয়ে সামনের দিকে যাচ্ছি, বাট ওই এতটুকু রেটিনাতে যতটুকু কভার করে ডাইন সাইডে দেখতেছি যে 3 জন পড়ে গেছে, 2 জন বা 3 জন পড়ে গেছে, অ্যান্ড গুলি খেয়েই পড়ে গেছে। কেননা গুলির ফিনকি দিয়ে যে পড়ে গেছে একটু স্পষ্ট, আমার ডান সাইড থেকে আমি এটা স্পষ্ট। বাট শহীদের কথা ওই রকমভাবে আর বলতে পারবো না, কারণ ওই রকমভাবে শহীদদের দেখা হয় নাই। ওই ফারিয়ান ফায়াজ ওরটা দেখছি সরাসরি যখন নিয়ে যায়, কারণ ওর কিন্তু আমি মৃত অবস্থায় দেখিনি, ওর গুলি লাগছে কোথায় লাগছে সেটাও তখন জানি না, কারণ লোকজন ধরাধরি করে যে নিয়ে যাচ্ছে রিক্সা দিয়ে একটুকি খালি দেখছি। বাট ওই রকমভাবে তখনও জানি এই ছেলেটা মারা যাবে, কেননা একটা বাচ্চা ছেলে, বয়সী বা কত হয়েছে। সো এরপরে আমার এই সেটটাতে আবার চলে আসি। আপনার 20 তারিখ এইভাবে চলে গেল, অ্যান্ড এর ভিতর আমার ফ্যামিলিতে কথা চলতেছে কোথায় নিয়ে যাবে। ইবনে সিনার কথা হইলো, তারপরে যে রূপক আঙ্কেল আমার ছোটো খালার হাজব্যান্ড, ওনার কথা বললাম, উনি কন্ট্যাক্ট করছে সোহরাওয়ার্দীতে, অ্যান্ড ওনারা পাঠায় দিবে। তখন আমার আম্মা বলতেছে যে আমার এই ছেলে গেলে আর আমার এই ছেলে ফেরত আসবে না, কারণ আমার এই ছেলেরা সবাই চিনে, ও যে যাবে। আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি কোনো দল বুঝি না, প্রশাসন বুঝি না, ওরে সবাই চিনো। আমার এই পোলা যদি যায় হসপিটালে, এই পোলারে বাঁচায় আমি ঘরে আনতে পারবো না, ওরে ডাইরেক্ট ওই জায়গা থেকে আমার কবরস্থানে নিয়ে যেতে হইব। এটা আমার আব্বা আম্মার ডায়লগ ছিল। অ্যান্ড এক পর্যায়ে ওই লিমন ভাইয়ের কথা বললাম, ওনার লিঙ্কে অ্যান্ড আরও কিছু লিঙ্কে ফিনিশিংয়ে বাসা থেকে ডিসকাস করা হইলো যে আশেপাশেই কোনো এক জায়গায় আমাকে অ্যাডমিট নেওয়া হবে। বাট রাতের বেলা আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেল, অ্যান্ড আমি তখন ব্যথায় টিকতে পারতেছি না। এটা 21 তারিখের কথা বলতেছি, মানে ওই একদিন পরের দিন ড্রেসিং কিন্তু চলতেছে, ওই যে ডাক্তার সাব্বির অ্যান্ড মিথিল ওরা আমার ড্রেসিং করতেছে, অ্যান্ড ওই সময় পর্যন্ত মোটামুটি একটা সেফটি ছিল, তখন ওই রকমভাবে ছড়ায় নাই যেটা নিউজে দেখতেছি। 21 তারিখ আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেল, মানে খাবার দাবার অফ, পাশাপাশি আমি যন্ত্রণা নিতে পারতেছি না, বুলেট কিন্তু আমার ভিতরে। ওই দিন ডিসিশন হইলো মোটামুটি একটা হিসাব নিকাশ করে, আমার বাসার পাশে, আমার বাসা কাদেরাবাদ হাউজিংয়ে একটা হসপিটাল আছে আপনার 7 নম্বর মানে 6 নম্বরের পরে জনতা বাজারের দিকে যাইতে, মমতাজ ট্রমা সেন্টার, এই জায়গায় কন্ট্যাক্ট করা হইলো। এখানে মোটামুটি সেট আপ করে, এটাও ওই লিমন ভাই সবুজ মিলে ওরা মিলে একটা হিসাব করছে, ফ্যামিলি এগ্রি হইলো যে বাসার পাশে ঝামেলা হবে না, একটা কিছু করা যাবেই। ওনাদের সাথেও কন্ট্যাক্ট করা হইলো, ওনারাও মোটামুটি আমার সেফটি এনশিওর করলো। সর্বপ্রথম কথা যেটা, আমার সেফটি এনশিওর করলো। এর পরবর্তীতে ওই রাতের বেলায় আমাকে অ্যাডমিশন করানো হলো, মানে অ্যাডমিশন শেষ, তখন বের হতে পারতেছি না, এটা বুঝছেন। আমার এই জায়গা থেকে রিক্সা নিয়ে আমাকে আমার মামা, আমার বোন জামাই কোলে করে নিয়ে, আমার ছোট ভাই তখন আগে হসপিটালে চলে গেছে, ও অ্যাডমিশনের কাজ কমপ্লিট করে আমার ছোট ভাই ফাইলগুলো নিয়ে আসছে, অ্যান্ড আমাকে কোলে করে, অ্যান্ড কোলে যে নিছে, মানে আমি ফার্স্ট টাইম হাত দিয়ে নিছি, আমি নড়তেই পারতেছি না, মানে মনে হচ্ছে আমার এখান থেকে ছিঁড়ে চলে, মানে আমার পাটা ছিঁড়ে পড়ে যাবে। তখনও আমলে নেই, তখন তো জানিও না বুলেটটা কত বড় বা কী অবস্থায়, কেননা তখন ট্রিটমেন্ট নেওয়াটাই দায় হয়ে গেছে। বুলেটটাকে অবশেষে বের করা হয়েছিল, হ্যাঁ, ওই ঘটনা একটু বলুন। ওই ঘটনাই বলতেছি। আপনার 21 তারিখ রাতের বেলা অ্যাডমিশন নিলাম, আর আমাকে ওই দিনই পরের দিনই আমাকে সার্জারি করানো হবে, এরকম একটা হিসাব হয়ে গেল। ওনারা ইনস্ট্যান্ট করবে, আমাকে অ্যাডমিশন করানোর পর খাওয়া দাওয়া অফ করে দিল। আর তখন খাওয়া দাওয়া কি আর নাই কি, তখন সব কিছুই সমান, লোকজন দেখতে আসতেছে হসপিটালে। আর আমার কিছু ছোট ভাই বন্ধু বান্ধব ওরা ব্যাপক করছে, ওরা নিচে প্রোটোকলের মতোই ছিল। তো ওই দিনের পরবর্তীতে পরের দিন আমার মানে এই দিন তো বাসায় ফ্যামিলি যেরকম অ্যাজ ইউজুয়াল সবার জন্য হয় এরকম ফ্যামিলি মেম্বার্সরা ছিল। আপনার পরের দিন আমাকে ওটির জন্য নিয়ে যাওয়া হইলো, অ্যানাস্থেসিয়া দিল, প্রথমটাতে হলো না, দ্বিতীয়টাতে হলো। অ্যান্ড আমি সজাগ, আমাদের ফ্যামিলিগত একটা ঝামেলা আছে, আমার বোনেরও আমার মারও, আমাদের অ্যানাস্থেসিয়া খুব কম কাজ করে, মানে অবশ্যই কম, অবশ্য হয় না বললেই চলে। আমার স্পষ্ট খেলা আছে, আমাকে 2টা অ্যানাস্থেসিয়া দিছে, জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়ার পর নাড়ানোর পর এই কিছুক্ষণ প্রায় 1.5 ঘন্টা পর কিছুটা অবশ হইল। অ্যান্ড ওনারা বলতেছে আমি অজ্ঞান হওয়ার কথা, কিন্তু আমি অজ্ঞানই হইনি, যেটা বাস্তবতা।
অ্যান্ড আমার এটা অবশ হইলো, এই জায়গায় আরও কিছু ইঞ্জেকশন পুশ করলো, অবশ হওয়ার পরবর্তীতে কাটতেছে, আমি স্পষ্ট টের পাচ্ছি। অ্যান্ড আমি সজাগ, কেননা এর আগে যে কিছু সিন হয়ে গেছে, ওই যে হসপিটাল গিয়ে ফেরত আসতেছি, এই যে ঝামেলাগুলো এইটা মাথার ভিতর তখন ভালোভাবে জায়গা ধরছে। তো এখানে যখন আমাকে কাটলো আমি স্পষ্ট টের পাচ্ছি, অ্যান্ড ডাক্তারের সাথে আমি কমিউনিকেশন করতেছি। অ্যান্ড আমার যে সার্জারিটা করছে উনি মমতাজ ট্রমা সেন্টারের উনি এমডি, পাশাপাশি উনি শিকদার মেডিকেল কলেজ হসপিটালের উনি অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধান। তো সার্জারির পরবর্তীতে মানে বেশি সময় নেয় নাই, আমার বুলেটটা যখন করতেছে এটাই টের পাচ্ছি যে কাইটা অনেক কিছু করে বের করতেছে। বুলেটটা বের করার পর সর্বপ্রথম আমার ডায়লগ ছিল, বুলেটটা আমাকে দেন। অ্যান্ড বললো যে আপনি পাগলামি করেন না, এটা আপনাকেই দেওয়া হবে। আমি কিছু না, আগে আমাকে দেন। অ্যান্ড ওই জায়গায় আরেকটা ছোটো ভাইয়ের দুলাভাই ছিল ওই সার্জন হিসেবে, উনি বললো যে আপনি শান্ত হন, এটা আপনাকে দেওয়া হবে, আপনার তো সার্জারি চলতেছে, আপনি কথা বলতেছেন, এটাই তো নিষেধ। আমি তারপর অনেকটা একরোখার মতো হয়ে গেছিলাম, যার কারণে উনি ঘুরে আইসা একটা ব্যান্ডেজের উপর ওই বুলেটটা রেখে আমার হাতে দেন, এটা আমার হাতেই রাখছি। এই অবস্থাতেই সার্জারি কমপ্লিট হইলো, সেলাই করা হইলো। এরপর যথারীতি যে প্রসিজিয়ার, আমাকে আইসিইউর এখানে অবজারভেশনের জন্য রাখলো। অ্যান্ড ওই দিন রাতের বেলা আমাকে রাত খুব সম্ভবত 2:30-3টার দিকে আমাকে বেডে দেওয়া হয়েছে। বেডে বলতে আমার কেবিনে দেওয়া হয়েছে। অ্যান্ড আমাকে আমার হসপিটালে এই কথাটা বলতে হয় অনেক দিন থাকার কথা, আমরা প্যাকেজে গিয়েছিলাম, বাট আমি প্রপার দিন থাকতে পারি নাই। তখন এরকম চলতেছে হসপিটালে আপনার দেওয়া হচ্ছে, রেট দেওয়া হচ্ছে যে হসপিটালে এরকম কোনো লোক থাকলে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, বা আপনার ওইখানে শ্যুট করে মেরে ফেলা হচ্ছে। অ্যান্ড ওই হসপিটালের এগেনস্টে আপনার নেওয়া হচ্ছে। অ্যান্ড আমার যখন চলে, এক্সরে তো অনেকবার হয়েছে, ইসিজি আরও বিভিন্ন ট্রিটমেন্ট, আমার কিন্তু কোনো ডকুমেন্টস তৎক্ষণাৎ ছিল না। তৎক্ষণাৎ যে ডকুমেন্টসগুলো ওনারাই সব কাটার দিয়ে কেটে ফেলতেছে, কাটার মেশিনে ওইটা কেটে ফেলতেছে, মানে কোনো ডকুমেন্টসই নাই। অ্যান্ড আমার ওই জায়গার থেকে আমার 2টা রিপোর্টে, শুধু প্রথম যে রিপোর্টটা বাংলাদেশ মেডিকেলের, ওই জায়গায় বুলেট ইনজুর্ড লেখা। অ্যান্ড আমরা বুলেটের কথা উল্লেখই করাই নাই। ওই জায়গায় এইরকমভাবে দেখানো হয়েছে যে একটা লোহার টুকরা ভিতরে ঢোকা আছে, বুলেটের কথা কিন্তু বলা না। মানে ওই সময়ের সিচুয়েশনটাই ছিল এরকম। মানুষ তো এখন দেখায় যে ছবি কত কিছু, ওনাদের কত কিছু আছে, বাট ওই জায়গায় আমি যে রুগী, আমার ট্রিটমেন্টের যে ডকুমেন্ট সেটাও রাখতে ভয় ছিল। অ্যান্ড আমার বাসায় আমার যে এক্সরে রিপোর্ট, অ্যানাদার ডকুমেন্টস, আমার বাসায় এই জায়গা থেকে যখন গেছি, মানে আবার আগের জায়গায় চলে আসি, আপনার এখান থেকে থাকতে পারলাম না, বাসায় চলে গেলাম। তো যেই বাসাটাতে আমি আমার বাসাতেই ছিলাম, সবাই জানতো বাইরে আছি, কিন্তু আমি আমার বাসায় ছিলাম। তো বাসায় যখন এর ভিতরে আমার কাজিন রনি ফোন দিল, আমার কিছু বন্ধু ফোন দিল, সবুজ ফোন দিল যে রেড পড়বে আমার বাসায়, কারণ ট্রেস আউটের একটা নিউজ ওর কাছে চলে গেছে। আপনার পুলিশের ভিতরে তো খারাপ লোক না, সব খারাপ না, কিছু লোক আমাকে ইনফরমেশন দিয়ে দিছে, লিগের থেকেও ইনফরমেশন পেলাম আমার বাসায় রেড পড়তেছে। তো আমার হাতে সময় ছিল খুবই শর্ট। আমার ছোট ভাই ফোন দিয়ে কান্না করে দিছে, ও দৌড়ে আসতে আসতে আমি ওই অবস্থাতে, কেননা ওই মোমেন্টে এরকম চলতেছে যে আমার ফ্যামিলির উপর একটা দশ যাবে, আমি কোনো কিছু না নিয়েই আমি ওই অবস্থাতেই বের হয়ে গেলাম বাসা থেকে। মানে আমার কিন্তু তখন শিলিও কাটেনি, আমি লুঙ্গি পরা ছিলাম, ওই অবস্থাতে ট্রাউজার পরছি, মানে এটা যেন না দেখা যায়, একটা ট্রাউজার পরে ওই অবস্থাতে বাসা থেকে বের হইলাম। আমি কিন্তু তখনও হাঁটতে পারি না, আমি খোঁড়াইতে মানে ওই যে ভয়াবহতা, কী পরিমাণ কষ্ট মানে হয়েছে আমার বাসা 3তলা থেকে নামতে, মানে আমি ওটা মুখে প্রকাশ করার মতো ক্যাপাসিটি আমার নেই, কারণ আমি পাই ফেলতে পারতেছি না। অ্যান্ড আমি 2বার পড়ে গেছি, আমি সিঁড়িতে 2বার পড়ে গেছি। অ্যান্ড
2 তলার যে সিঁড়িটা ওইটা থেকে আমার কষ্ট করে নামতে হয় না, মানে পড়ে আমি ছ্যাঁচড়াইতে ছ্যাঁচড়াইতে নিচে এসে পড়ছি। আর আমার তখন ব্লিডিং হচ্ছে, আমি টের পাচ্ছি আমার ব্লিডিং হচ্ছে। অ্যান্ড মৃত্যু ভয় এতটাই ভয়াবহতা, কারণ আমি তখন জানি যে আমার পাইরা মেরে ফেলবে। আমাকে যদি পাইলে মেরে নাও ফেলে, আমাকে যদি অ্যারেস্টও করা হয়, তখন ওই আপনার নিয়াত আমাকে যে গারদে রাখবে, আমি তো ট্রিটমেন্ট পাবো না যেই পর্যন্ত আমার ফ্যামিলি থেকে না হয়। আর তখন এতটাই দুর্নীতির প্রবণতা ছিল, আমার কোনো কিছু টাকা গুছাইতে ওদেরকে দুর্নীতির টাকা দিতে দিতে আমি ডেড। এই জিনিসগুলো মেমোরিতে ব্যাপকভাবে কাজ করতেছিল। ওইখান থেকে কোনো মতে নাইমা আমি দৌড় দিছি, মানে একটা পুলিশের গাড়ি দূর থেকে দেখতেছি যাচ্ছে, সো স্বাভাবিকভাবে চোরের মন পুলিশ পুলিশ এটা বলতেই পারেন। আমার ভিতরে ভয় ঢুকে গেছে, আমি দৌড় দিছি, ওই অবস্থাতে দৌড়ছি, মানে যতটুকু শরীরে শক্তি আছে। অ্যান্ড দৌড় দিয়ে আমার যে বাল্য বন্ধুর কথা বললাম সবুজের ওইখানে চলে গেছি, ওর বাসার ওইখানে চলে গেছি। অ্যান্ড তখন আমার পুরা পা ভেজা, অ্যান্ড আমার যে ট্রাউজারটা ছিল, আমার ট্রাউজার পুরো চুপচুপ করতেছে। অ্যান্ড আমি যেইখানে পা রাখতেছি সেই জায়গায় লাল হয়ে যাচ্ছে, মানে আর চুষে চুষে রক্ত ফোটা ফোটা পড়তেছে। ও ফোন দিল, কই তুই? আমি কই তোর বাসার এই জায়গায়। আমি তোর বাসার এই জায়গায় আসতে আসতে চলে গেছে, আচ্ছা ওই জায়গায় থাক। এর পরবর্তীতে ও মিথিল ধৈরা উপরে উঠাইলো। এরপর সবুজ আর মিথিল ফোন দিয়ে ডাক্তার সাব্বিরকে আনাইলো। সাব্বির বললো যে ভাই আমি সুযোগ খুঁজতেছি, বের হচ্ছি। সাব্বির আবার, মানে ওর আর মিথিলের অবদান, সবুজের অবদান এটা ভোলার না। ও আবার গেল, অ্যান্ড ও খালি একটু বললো ভাই আমি কিন্তু কোনো ডকুমেন্ট, মানে কোনো ট্রিটমেন্টের যে সরঞ্জাম আছে এগুলো কিন্তু কিচ্ছু আনতে পারবো না। পরবর্তীতে মিথিল বললো এইগুলা ম্যানেজ হয়ে যাবে। সবুজ এগুলো ম্যানেজ করলো, ম্যানেজ করে আসলো ওর বাসায়। তখন অবস্থা আমার খুবই ভয়াবহ, কেননা শরীরে তখন শক্তি নাই, কারণ ওই যে ওরা কোলে করে ওই ওটুক পর্যন্ত গেছে, এরপর আর আমার শক্তি নাই। ওরা কোলে করে উপরে উঠাইলো, তো অনেকটা ধৈর্যই নেওয়া হয়েছিল। আমার শিলি আর নেই, শিলি ফেটে গেছে, এটা আবার সার্জারি করতে হবে। আপনার উপরে উঠা সবুজের ওয়াইফ ব্যাপক কষ্ট করছে। ও কখনো মানে একটা বন্ধুর, হ্যাঁ ও আমার উকিল ছেলে, তারপরও বন্ধুর মানে হাজব্যান্ডের বন্ধুর জন্য কেউ এই কাজগুলা করবে, এটা কোয়াইট ইম্পসিবল। মানে এখন এরকম মেয়ে পাওয়া যায় না। আমি ওই বাসায় যখন ঢুকি আমার এটা ছিঁড়ে ফেলা হয়। অ্যান্ড আল্লাহর রহমতে ব্লিডিং তো অনেক হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমার শিলিটা ফাটে নাই। আচ্ছা, আমরা একটু শেষের দিকে চলে আসছি। এই অভিজ্ঞতা আপনাকে ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মী হিসেবে কি শিক্ষা দিয়েছে, বা এই অভিজ্ঞতা থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন ব্যক্তিগতভাবে? এই জায়গার কথা বলতে গেলে ভাই নেগেটিভ পজিটিভ দুইটাই বলতে হয়। বাস্তব অভিজ্ঞতা থেকে যদি বলি, হাতে গোনা 2-1 জন ছাড়া, যদি দলীয়ভাবে বলি 2-1 জন ছাড়া কেউ যোগাযোগ করে নাই। হেল্পিং হ্যান্ড তো বহুত দূরের কথা, হেল্পিং হ্যান্ড অনেক দূরের কথা। মাসুদ ভাই আর আমার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিটন মাহমুদ বাবু ভাই, ওনারা খোঁজ খবর নিয়েছে। বাট একটা যে হেল্প, একটা মানুষ, কারণ ওই মোমেন্টে আমার এটাও আরেকটা কথা বলি, আমি যে ট্রিটমেন্ট করবো আমার কিন্তু টাকা ব্যাংকে মানুষের কাছে, আমি টাকাটা উঠাইতে পারি না, কারণ আমার সাইন তো করে ব্যাংকে যেতে হবে। অ্যান্ড আমার কার্ড তো আরেকজনকে দিব, এইটার এই হিসাবটাও মাথায় ছিল না। সাপোর্ট ওই রকমভাবে পাওয়া হয় না কোনো জায়গা থেকেই। আত্মীয় স্বজন তো করছেই, আমার কাজিন করছে, আমার রিলেটিভসরা করছে, কিছু বন্ধু করছে, এটার হিসাব আলাদা। আর শিক্ষার কথা বলতেছেন ভাই, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ভাই, এই কাজগুলো করছি দেশের জন্য। ওই যে মাঝখানে আমি বলে গেছি, কিন্তু দলের থেকে ঊর্ধ্বে চলে গিয়ে এই অভ্যুত্থান, আমরা কিন্তু জানতামই না এটা অভ্যুত্থান হয়ে গেছে। আমরা যখন ওয়ার্ক করছি তখন আমরা জানি না এটা অভ্যুত্থান হয়ে গেছে। এটা হয়তো বা 32শে জুলাইয়ের দিকে মানুষ জানতে পারতেছে এটা অভ্যুত্থানে রূপ নিছে, 31-32 জুলাই। কেননা যখন আমরা মিডিয়াতে দেখলাম যে আমাদের রিটায়ার্ড আর্মিরা তারা তাদের সন্তানদের জন্য নেমে গেল, ওই সময়ের থেকে ওনারা অভ্যুত্থান ঘটায় ফেলছে। বাট আমরা যে এই যে যারা নাকি এই যে করছি, মানে আহত হয়েছি বা এতগুলা প্রাণ গেল, এতগুলা লোক, আপনার 69 কয়জন মারা গেছে, 90-তে কয়জন মারা গেছে, বাট এইটাতে তো প্রায় 2000-এর মতো মানুষ মারা গেছে, এত প্রায় 20-21 হাজার লোক আহত, এরকম তো হয় নাই। তো এই আমাদের যে যারা দেশপ্রেমিক হিসেবে কাজ করছে এদের ফলেই কিন্তু এটা আসছে। তারপর হ্যাঁ, এই জায়গায় সবাই যে দেশপ্রেমিক আমি সেটা বলবো না, কারণ অনেকে ফ্যাসিস্টের লোকও আছে যারা মারতে এসে মারা গেছে, গণপিটুনিতে মারা গেছে, তার পরবর্তীতে আপনার পাল্টা হামলায় মারা গেছে, জায়গায় গেছে ইট পাটকেল নিক্ষেপ করছে, বাট আরেকজনের সেফটিতে নিজেদের গুলিতে নিজেরা মারা গেছে ওরা।
এরাও আজকে জুলাই শহীদ হয়েছে, আহত হয়েছে। এটা আমার জন্য সবচেয়ে নেগেটিভ একটা শিক্ষা। আমার ফ্যামিলিতে দাদাবাড়ি নানাবাড়ি দুই ফ্যামিলিতেই আমার মুক্তিযোদ্ধা আছে। অনেকে মুক্তিযোদ্ধার এগেনস্টে কাজ করে। ভাই মুক্তিযোদ্ধা আলাদা জিনিস। মুক্তিযোদ্ধার যারা, তাদেরকে আমার দেশ স্বাধীন হয়েছে আরেক দেশের কবল থেকে, সেটা আমার জন্য যেমন প্রাইড, এটা আমার আরেকটা প্রাইড। এটার সাথে ওইটার তুলনা হয় না। ওই ফ্যাসিস্ট সরকার কি বিক্রি করছে? মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে। এখন একটা রাজনৈতিক দল দেখি, তারা রাজনৈতিক দল হিসেবে তারা যখন সরকারে আসার হিসাব নিকাশ উপদেষ্টা হিসেবে আসবে, তখন বলছে যে যারা উপদেষ্টা হবে এরা রাজনীতি করতে পারবে না, রাজনীতি করবেই না। তারা সেটাই থাকতো, আহতদের নিয়ে কাজ করত। তারা তো তাদের লোভই সামলাইতে পারলো না। আহত মানে তাদের ভিতর তো আহত নাই ভাই, তাদের ভিতর একজন ছাড়া, তাও পাছায় কয়েকটা বাড়ি খাইছে, কালচে হয়ে গেছে, এইরকম তো অহরহ আছে যারা নাকি এটার ক্লেমও করে নাই। ছিটাগুলি অহরহ আছে। আজকে আমার তো ছিটাগুলি কত খাইছি হিসাব ছাড়া, বাট লাইভ বুলেট খাওয়ার পরবর্তীতে যে কি প্রতিক্রিয়া আসে, একটা আহতের পরিবার কতবার যে আহত হয়েছে সেটা তো ওরা বুঝবে না ভাই। যার কারণে ওরা এখন জুলাইয়ের চেতনা বিক্রি করতেছে, বড় বড় কথা বলতেছে, এই জুলাই আহতদেরকে নিয়ে কার্যক্রম পরিচালনার চেষ্টা করতেছে। জুলাই আহত বা জুলাই যোদ্ধারা, জুলাই শহীদরা, এটা তো কারো বাবার সম্পত্তি না। এটা কেন কোনো দল ওন করতে চায়? এই জায়গায় রাজনীতির ঊর্ধ্বে যে কাজ করা হয়েছে, দেশের জন্য মানুষ কাজ করছে, কোনো দলের জন্য না। এই জায়গায় বিএনপির লোকজন ছিল, জামাতের লোকজন ছিল, হেফাজতের লোকজন ছিল, সাধারণ যারা কোনো দল বোঝে না। যেটা বললাম যে মাহফুজুল হক সাহেবের জামিয়া রহমানিয়ার স্টুডেন্ট, আরও অনেক কওমি মাদ্রাসার স্টুডেন্ট, এই যে স্টুডেন্টরা মাদ্রাসার শিক্ষার্থীরা বেরিয়েছে, ওরা কি কোনো দল করে? ওরা হেফাজত বুঝে? আরও বাচ্চারা বের হয়েছে, এরা কিসের দল করে? এরা তো কোনো দল করে না। এদের ভিতর থেকে তো সবচেয়ে বেশি আহত। আমাদের বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে, এদের কারে আইনা দিছে? ওই বর্তমান যারা জুলাই আহতদেরকে বিক্রি কইরা টাকা কামাইতেছে, তার একদিন যা খবর নিয়ে আসছে, তারা এই যে এইবার গিয়ে আসলো, যে ওইখানে গেছে, সে কি হয়ে গেছে? সে তো প্রাইম মিনিস্টারও না যে ওই কবরস্থানে আর কেউ ঢুকতে পারবে না তারা ছাড়া। এটা তারা করছে, আমরা নিজেরা যেতে পারি নাই। কয়জন জুলাই আহত যোদ্ধাদেরকে তারা খবর নিছে। এখনও অনেক জুলাই আহত যোদ্ধা ভাই খাইতে পারে না ঠিক মতো, চাকরি চলে গেছে। আমার নিজের ব্যবসা ধ্বংস হয়ে গেছে ভাই, কারণ আমি সময়ই দিতে পারি না, আমি ব্যবসা করবো কোত্থেকে। এই যে 5ই আগস্টের পর আপনার খোঁজ খবর দলীয়ভাবে কেউ নিয়েছিল, বা জুলাই ফাউন্ডেশন এখান থেকে কারো নিয়েছিল কি না? জুলাই ফাউন্ডেশন খবর নেয় না, জুলাই ফাউন্ডেশনের খবর নিতে হয়। ওইখানে গেছি, আরেক ওই যে বললাম ডাক্তার সাব্বির বলতেছে ভাই আপনি এখানে জমা দেন। অ্যান্ড ওই মাসুদ ভাই বললাম, মাসুদ ভাই বলছে তুই জমা দে, যেহেতু এটার ক্লেম হচ্ছে তুই জমা দে, তোর যেটা রিকভারি ওইটা তো হবে না, বাট নাম তো আসবে। ওইটার কারণে আরেক ছোট ভাই ইমরান, ওর মাধ্যমে ওর হেল্পে পরবর্তীতে যে জমা দিয়ে আসছি, যার বদৌলতে আল্লাহ রহমতে একটা কার্ড পাইছি ভাই, জুলাই যোদ্ধার একটা কার্ড পাইছি। বাট হাসতেছি, ব্যাপক দুঃখ লাগে। কিসের জন্য যুদ্ধ? এই যে খালি হাতে নেমেছি, দেশের জন্য নিজের উন্মুক্ত করেছি, ওই স্বাধীনতার চেতনা বিক্রি করা ফ্যাসিস্টের মতোই তার এক ফ্যাসিস্ট আইসা পড়ছে। গতকালকে, আজকে 17 জুলাই আমি ইন্টারভিউ দিতেছি, গতকালকে একটা দুর্ঘটনা ঘটাইছে। ভাই আপনাদের কি দরকার ছিল গোপালগঞ্জের এই ঘটনাটা ঘটানোর? ভাই আমি এটা রাজনীতির বাইরে যায় কথা বলতেছি, এটা রাজনৈতিক কথা না, বাস্তবতা বলতেছি। জুলাই আগস্ট যেখানে 36শে জুলাই কাউন্ট করা হয়, 31শে জুলাই মাস, আর ওইখানে 5ই আগস্ট পর্যন্ত 36শে জুলাই কাউন্ট করা হয়। সেই 36শে জুলাইয়ের ভিতর আপনার 16ই জুলাই কেন আপনার গোপালগঞ্জে 4টা মার্ডার করতে হইলো? আপনার জন্য হয়েছে। তাইলে আমাদের জুলাই আহতর যারা আমরা আছি, আমাদের অবদান তো অস্বীকার করা হয়ে গেল। তারাও তো তারা বলবে যে এই জুলাইয়ের ভিতরে তোমরা 1 জুলাই ঘটাইছো, আরেক জুলাইতে তোমরা নতুন করে ঘটায় তোমাদের নিজেদের স্বার্থে 4 জন মারা গেছে। এটা ভাই বলবে না? তাদের তো কোনো দরকার ছিল না, তারা জুলাই আহত যোদ্ধাদের জন্য কাজ করুক। ভাই আপনি দেশ নিয়ে কাজ করেন, আপনার পদযাত্রা কে করতে বলছে? জুলাই আহত যোদ্ধারা করছে। আপনাদের রাজনৈতিক দল গঠন করছেন, ভালো কথা, ওইটা আপনার ইকন, কিন্তু আমাদের বিক্রি করতেছেন কেন ভাই? আমাদের বিক্রি করার তো কোনো অধিকার আপনাদেরকে আমরা দেই নাই, আমাদেরকে নিয়ে বসছেন। এখন পর্যন্ত টোটাল জুলাই আহতদের লিস্ট আছে, আপনারা কোথায় বসছেন এখন পর্যন্ত? কোথাও দাওয়াত দিয়ে বলছেন? আপনি কিসের কাজটা করেন? আপনারা কমিটি সাজাইছেন এত সুন্দর করে, কমিটির লোকজন আমাদেরকে সবাইকে নিয়ে বসছেন। আপনারা দলীয় কার্যক্রম করেন, যেমন আপনার 5ই আগস্টের পরবর্তীতে একটা প্রোগ্রাম করছে ওনারা সোহরাওয়ার্দীতে। কেন ভাই? 5ই আগস্টের পরবর্তীতে 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 5ই আগস্টের পরবর্তী
এই জায়গার ভিতরে ভালো পরিবার, খারাপ পরিবার, নিম্ন পরিবার সব আছে। আপনি যদি রাজনৈতিক দল নিয়ে ইন্টারকন্টিনেন্টালে প্রোগ্রাম করতে পারেন, সোনারগাঁয়ে প্রোগ্রাম করতে পারেন, একদিন না তো সবাই দুস্থ মনে করে একদিন ওই জায়গায় ডাক দিয়ে খাওয়াইতেন, একটা প্রোগ্রাম করেন, না খাওয়ান একটা প্রোগ্রাম করতেন, 20,000 লোক নিয়ে আপনি একটা সমাগম করতেন। আর জুলাই আহতকে বিক্রি করতেছেন, এদের দিয়ে টাকা কামাচ্ছেন, কী কী ফ্যাসিলিটি দিয়েছেন, এগুলার তো কোনো কিছু ওপেন করতে পারতেছেন না এখন পর্যন্ত। আমাদের বিক্রি করেন না, আপনারা রাজনীতি করেন, আপনারা নির্বাচন করবেন, নির্বাচন করেন, সব করেন, দলমত নির্বিশেষে আপনার দল নিয়ে আপনি কাজ করেন, কিন্তু জুলাই আহতকে বিক্রি কইরার অধিকার আপনি করে কেউ দেয় নাই। আপনারা জুলাই আহতদেরকে বিক্রি করে এই কাজটা অন্তত করেন না। আর এই জুলাই মাসটা মানুষের মর্মান্তিক মাস। আপনারা একটা জায়গায় হ্যাঁ লিড দিছেন, শুধু আপনারা একা লিড দেন নাই, আপনারা সম্মুখ সারিতে ছিলেন, আপনাদেরকে মেনে নেওয়া হয়েছে, আমরাই বসাইছি, আর নয়তো আপনারা আসতে পারতেন না, কারণ আমাদের ভিতর ক্যাপাবল অনেক লোক আছে। আজকে আপনাদেরকে চিনে, আমাদের চিনেও না, আমরা যে কাজ করছি আমাদের চিনেও না, কারণ আমরা আমাদের হাইলাইট করি নাই। এরকম আমার থেকে আরও অনেক যোগ্য লোক আছে ভাই, যারা নাকি ওই জায়গায় দাঁড়াইলে আপনাদের অস্তিত্ব থাকতো না। আপনারা কেন নিজেদেরকে বিক্রি করেন? আপনাদের বিক্রি করেন, আপনাদের নিজেদেরটা নিজেরা বিক্রি করেন, কিন্তু আমাদের বিক্রি করার অধিকার আপনাদের কেউ দেয় নাই। এই জায়গাটার শিক্ষা ভাই, এই শিক্ষাটা পাইছি যে ওই বড় চাচা যখন জীবিত ছিল বলতো যে যুদ্ধ কইরা অনেকাংশে লাভ হয় নাই। আমি এখন বলি হ্যাঁ, জুলাই যোদ্ধা হিসেবে বলবো আমাদের এটা, আমরা যেটা চাইছি সেটা এখন আমরা পাই নাই। আবার এটা বলবো না যে আগেরটা ভালো ছিল, আগেরটা অবশ্যই ভালো ছিল না। অ্যান্ড দেশের গভর্নমেন্ট অনেক কিছু নমনীয় করে নিয়ে আসতেছে, যেমন দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে, একদিনে সম্ভব না, সেটা আমরাও মানি। সংস্কার, ওনারা সংস্কারের কথা বললে জুলাই আহত যোদ্ধাদের জন্য কী করছে ওনারা? এখন পর্যন্ত ঘোষণাপত্রের হিসাব করতে পারে না। আপনারা ঘোষণাপত্রের হিসাব নিকাশ আটকে রাখছেন কেন? কে আটকে রাখছে? বিএনপি তো আটকে রাখে নাই। বিএনপি যদি আটকে রাখে, বিএনপি নিয়ে বসেন, আপনারা জুলাই আহত যোদ্ধাদের নিয়ে কাজ করেন। এখন পর্যন্ত আপনারা পদযাত্রা করেন, আপনারা জুলাই ঘোষণাপত্র ওপেন করেন, জুলাই সনদ দান করেন, আহত এনএলএগা শহীদ যারা হয়েছে এদের পরিবারের নিয়ে কাজ করেন না রে ভাই। আপনারা এমনিই দেখবো, আপনি ওই এদেরকে খালি বিক্রি করে নিজের স্বার্থই দেখবেন, এদের স্বার্থ কী দেখছেন? এখনও অনেক লোক পইরা আছে যারা নাকি আপনার ঠিক মতো কাজ করে খেতে পারতেছে না, তাদের কর্মের ব্যবস্থা করেন। বলছিল জুলাই ফাউন্ডেশন কাজের ব্যবস্থা করবে, কজনের কাজের ব্যবস্থা করছে এখন পর্যন্ত? আমার আলহামদুলিল্লাহ আমার লাগবে না, আমি আমার ফ্যামিলির কারণে আমরা যথেষ্ট আছি। অনেকের পুনর্বাসনের, কেননা একটা মানুষ শেষ তার পরিবারের জন্য, সেই আপনার কার্যক্ষমতা রাখে অ্যান্ড তার ইনকামে পরিবারটা চলে, ওই লোকজনগুলো কোথায় যাবে? এদের নিয়ে কে কয়জন কথা বলতেছে? কয়েকটা অল্প সংখ্যক সংগঠন এদের নিয়ে কথা বলে, কিন্তু এটা বাস্তবায়িত হয় না। কেননা যারা চেতনা বিক্রি করছে ৭১-এর, এদের বাইরে যেমন কেউ কথা বলতে পারে নাই, তাইলে রাজাকার হয়ে গেছে। আর জুলাই যোদ্ধাদের যারা বিক্রি করতেছে এখন, এদের বাইরে কেউ যাইতেই পারে না। যেমন গতকালকের ঘটনায় তারা গভর্নমেন্টকে থ্রেট দেয়, একে থ্রেট দেয়, তাকে থ্রেট দেয়। ভাই আপনাদের ওই জায়গায় যাওয়ার দরকার না, আপনারা এদের নিয়ে কাজ করেন। আমাদের নিয়ে কাজ করলে আমরা অটোমেটিক্যালি আপনাদের পক্ষে কথা বলবো। শেষ দিকে চলে আসছি, একটু শেষ করে যাচ্ছি, আপনারা অনেক সময় নিয়ে নিয়েছে। আগামী নতুন প্রজন্মকে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা? বার্তা দেওয়ার ক্ষেত্রে এটাই বার্তা দিব যে আমরা বরাবরই কিছু ভুল করে আসি, ভুল লোকের কাছে আমাদের দায়িত্বটা চলে যায়। সামনে এইরকম যেন আর না হয়, সেটার জন্য সর্বসাধারণের উপর আমার কথাটা দেখবে, স্পেশালি ছাত্র, যেমন ছাত্ররা বলে আমরা ছাত্র, যেই জায়গায় ছাত্ররা আগে কথা বলতে পারতো না, বাক স্বাধীনতা আসছে তাই বলে ছাত্ররা অনেক ক্ষেত্রে বলে আমরা ছাত্র, একটা ইলিগেল কাজ করার পরবর্তীতেই তারা বলে ছাত্র। ভাই এটা কইরো না, কারণ আমরা দেশের নাগরিক। আমরা যদি রুলসগুলো মেনটেন করে সামনের দিকে আগাই, আমাদের সামনের প্রজন্মটা ভালোভাবে যাবে। আর নয়তো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে, যেই ফ্যাসিস্ট আমাদেরকে আবার ধ্বংস করে দিবে। অ্যান্ড যারা আজকে বলতেছে আমরা ছাত্র, এটা যারা বলতেছে, যদি সামনে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদের পারফেক্ট সিল না আসে, তাহলে এই যে আমরা যারা জুলাই যোদ্ধা আছি ভাই, আমাদেরকে মেরে ফেলা হবে। আমি ওপেনই বলে গেলাম, আমাদেরকে মেরে ফেলা হবে, আমাদের বাসায় ঢুকে ঢুকে, কারণ আমাদের প্রত্যেকেরই ডকুমেন্টস আছে এখন। আমাদেরকে মেরে ফেলা হবে, তখন তোমরা ছাত্রও বলতে পারবা না। আর প্রত্যেকেরই ভুল থাকে, আমরা যদি আমাদের নিজেদের ভুলগুলো নিজেরাই শুধরাই, যেমন গত বছর জুলাই আমরা অভ্যুত্থান কেন করছি, আমরা বুঝতে পারছি প্রত্যেকে আমরা দেশের জন্য কাজ করছি, আমরা কোনো দলের জন্য কাজ করি নাই। কমান্ড মানছি, বাট দেশের জন্য কাজ করছি। আমার দেশ এখন মৃত্যুবরণ করবে, তখন আমরা দেশের হয়ে কাজ করছি। ফ্যাসিস্টের হাত থেকে আমরা দেশটাকে রক্ষা করছি।
কিসের জন্য রক্ষা করছি? যেন পরবর্তী প্রজন্মটা বা আমরা ভালো অবস্থানে থাকতে পারি। সো এখন যদি আমরা নিজেরা নিজেদেরকে শুধরায়া ভালোর দিকে নেই, আমাদের দেশটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমরা সঠিকভাবে আমাদের দেশটাকে টেক কেয়ার করতে না পারি, আমাদের দেশটা আবার অসুস্থ হয়ে যাবে, ক্যান্সারের থেকে ভয়াবহতার দিকে চলে যাবে, দেশটা আবার মৃত্যুর দিকে যাবে। তখন আবার অভ্যুত্থানের দরকার হবে। আমি মনে করি এই অভ্যুত্থানের যেন আর দরকার না হয়, সবাই আমরা নিজেরা শুধরায়া যাই। যার যার প্রেক্ষাপট থেকে যে যেই সংগঠন করুক, যে ছাত্র সে ছাত্র থেকে তার ছাত্রত্ব থেকে ভালো কিছু করুক, যে শ্রমিক তার শ্রমিকত্ব থেকে ভালো কিছু করুক, যে যতটুকু পারে দেশের জন্য যেন কাজ করে যায়, দেশ যেন আর অসুস্থতার দিকে না যায়। এটা বলেই আমি আজকে আমার শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর আমরাও খুব সরি আপনাকে কষ্ট দিয়ে তখন দরকার। না না না, এটা কষ্ট না। আমি আপনাদের সাথে আইসা কথা বলতে পারায় আপনাদেরকে ধন্যবাদ, অ্যান্ড নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ আমি এখন পর্যন্ত কোথাও যাইনি বা কোথাও কথা বলিনি। দুই জায়গা থেকে বলা হয়েছে, আমি যাইনি বা বলিনি, কারণ ভিতরে ক্ষোভ ভাই। দেশের জন্য কাজ করে দেশ আবার অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে, তাহলে আমার লাভ হইলো কি? সেটাই। যে ফ্যাসিস্টরা এত কিছু করলো, তাদের এগেনস্টে কিছুই করা হয়নি এখন পর্যন্ত। আমাদের যে আমলারা বৈশা ছিল আমাদেরকে মেরে ফেলার জন্য, সে আমলারা এখনও বহাল তবিয়তে আছে, প্রশাসনিক লাইনও বহাল তবিয়তে আছে। আপনার যে আর্মিদের ওইখানের যে হিসাব নিকাশ, যে যারা নাকি আমাদের উপর বর্বর অত্যাচার করছে, তারা তাদের জায়গায় স্থান পরিবর্তন হয়েছে। কেন ভাই আপনারা এদেরকে লেগে ওএসডি করতে পারেন না? এদেরকে বাদ দিয়ে নতুন নিয়োগ দিতে পারেন না? প্রশাসনিকভাবে নতুন নিয়োগ আনতে পারেন না? আগের পুলিশ এই জায়গা থেকে ওইখানে নিয়ে যাচ্ছেন, ওই জায়গা থেকে এখানে। ভাই চোর তো একটাই, চুরি এই জায়গার থেকে কইরা ওই জায়গায় যাইতেছেন, ওই জায়গা থেকে চুরি করব, কোনো কিছুর তো কমে নাই। তাহলে লাভ হইল কি? আমার সংস্কারের কথা বলেন, সংস্কার করেন যেটা আমাদের দেশের জন্য কাজে লাগবে, দেশের জনগণের জন্য কাজে লাগবে। আর কি বলবো ভাই, আর কিছু বলার নাই। কষ্ট খুব ভাই, দিন শেষে তো। কিছু নেই। জামিল ভাই ধন্যবাদ, শরীয়তুল্লাহ ভাইকেও ধন্যবাদ আমাকে একটা অপরচুনিটি প্রোভাইড করার জন্য। আপনাদের মাধ্যমে যদি দেশের সাধারণ জনগণ এই বার্তাটা পায়, যদি কারো উপকার হয়, আমি নিজের কাছেই নিজে কৃতজ্ঞ থাকবো, আপনাদের কাছে অবশ্যই থাকবো। আসসালামু আলাইকুম।